তো 2001 সালে আমরা ঢাকা আসি। আমার নানি বাসায় আমাদের ফ্যামিলিগত কোনো ঝামেলার জন্য আম্মু আসছে নানিদের বাসায়, যে আমার ছোট মামি আছে ওনার সাথে কিছু প্রয়োজনীয় দরকার ছিল। পরে আমি আর আমার আম্মু আসছিলাম। তো আসার পরে মামি ভালো, ছোট মামানি অনেক ভালো, মামা বাইরে থাকে, মালদ্বীপ থাকে বাইরে। তো মামির সাথে ভালোই আমি ছিলাম প্রায় 10-15 দিন। তো আম্মু যে কাজের জন্য আসছিল, আম্মু চলে যায়। তো আমাকে রেখে যায়, মামি বলে যে ওকে রেখে যান, ও আমার এখানে থাকুক। তো আমি প্রায় ছিলাম মাসখানেক আমার মামিদের বাসায়। পরে মামিদের বাসায় একটা ঝামেলা হয়। তো ঝামেলার আগে আরেকটা কথা বলি, যে মামিদের বাসায় আমার যে হাজবেন্ড উনি আসতো, কারণ তার খালা হয়, আমার মামি হয়, ঠিক আছে। পরে আমি যে মামিদের বাসা, মামির মার বাসা হাসনাবাদ আসতাম, তাদের ফ্যামিলিটা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু ভালো লাগলে তো হবে না, কারণ ওই ফ্যামিলিটা জয়েন হতে হলে তো কিছু দরকার। তো আমরা যে মামির মার বাসায় যাই, কিংবা মামিদের বাসায় মামির বোনরা আসে, আমাদের ফ্যামিলিটা আর কি অনেক সুখী ফ্যামিলি একটা ছিল, আমার কাছে খুব ভালো লাগতো। তো আমাদের কাজ শেষে আমি আবার চলে যাই মার সাথে, কিন্তু আমার হাজবেন্ড যে আমার পছন্দ করে এটা আমি তখন একটু বুঝি, কারণ আসলে খালি আমার পিছে পিছে থাকতো, যে এটা লাগবে সেটা লাগবে, এটা করেন ওইটা করেন। তো এটা তো আমি বুঝতাম। তো পরে আমি যখন দেশে চলে গেলাম, যাওয়ার পরে আমার তো লেখাপড়া ছিল, লেখাপড়া করতেছি, এর মধ্যে আমাদের পারিবারিক ব্যাপার নিয়ে একটা ঝামেলা বাঁধছে। পরে আবার ঢাকা আমি আসি, আসার পরে আমার মামির সাথে শেয়ার করি, মামিরে বলি যে এই ঘটনা, মামি কি করা যায়। তো মামি তখন আর কি সলিউশন দিল, যে তোরা তো এত দূরে থাকস, তো তোরা তো ঢাকায় চলে আইতে পারস বাড়ি বিক্রি কইরা। তো আমি আবার দেশে ব্যাক করি কদিন পরে, মামির এখান থেকে ব্যাক করার পরে আমার ভাইয়ারে বললাম যে ভাইয়া, মামি এ কথা বলে যে তোর ভাইরে বিদেশ পাঠাই দেবো, বাড়ি বিক্রি করে আর টাকা নিয়ে আস। তো আমার ভাইয়া, আমার আম্মু, ওরা আবার ঢাকা আসে 2002 সালে। আসার পরে মামির সাথে কথাবার্তা বলে, পরে ওদের কাছেও ভালো লাগছে যে আমার ছেলের জন্য ভালো কিছু করতেছে আমার ভাইয়ের বউ, তাহলে আমরা ওখানে পড়ে থাকবো কেন। তো আমাদের মামির সাথে কথাবার্তা বলার 1 সপ্তাহ থেকে ঢাকা বিক্রমপুর, পরে আবার ব্যাক করে আমাদের দেশে। আমাদের দেশ হলো উত্তরবঙ্গ, নীলফামারী জেলা, সৈয়দপুর। পরে ভাইয়া আম্মু গেছে, যাওয়ার পরে আমি, আমার ভাইয়া, আমার আম্মু পরামর্শ করলাম যে বাড়ি বিক্রি করে আমার ভাইয়ারে বিদেশ পাঠামু। তো মামি যেহেতু বলছে যে একবারই গেলে, বিদেশ গেলে এরকম কতবারই করতে পারবা তোমরা। তো আমরা তখন কি করলাম, হঠাৎ করে আর কি আমাদের পাশে এক ভাবি ছিল, ওই ভাবি মারা গেছে, আমাদের প্রাইমারি স্কুলের ম্যাডাম ছিল। তো ওই ম্যাডাম বাড়িটা কিনছে, ওনার কাছে বাড়ি বেচলাম, বিক্রি করে আমরা ঢাকায় চলে আসি। আসার পরে 1 সপ্তাহ পরে আর কি টাকাটা আমার ছোট মামার হাতে আমরা তুলে দিই, যে আমার ভাইয়ের ভিসা আসবে, তো এই টাকাটা তাদের কাছে দেই, 1,70,000 টাকা। দেওয়ার পরে ভিসা আসে, ভাইয়া মেডিকেলে যায়, মেডিকেলে গিয়ে ভাইয়া আনফিট হয়ে যায়। কিন্তু আনফিট হওয়ার পরে আমার মামা, আমার মার আপন ছোট ভাই, উনি কিন্তু আমাদেরকে কোনো রকমই সাহায্য করেনি, যে কারণ তার ছোট একটা ভাইরা ছিল, ওনার ভাইরাকে নিয়ে উনি ব্যস্ত ছিল। কিন্তু ওনার যে একটা ভাগনা, আমাদের ক্যাশ টাকাও ছিল 20,000 টাকা জমা দেওয়ার পরে, কিন্তু উনি ভাগনার প্রতি তার কোনো ইয়েই ছিল না, যে আমার ভাগনার পিছনে একটু খাটি, আমার ভাগনাটা বাইরে যাবে। আমাদের ভাগনার যে সম্পদ ছিল, ওই সম্পদ বিক্রি করে টাকাটা আনছে, এই সম্পদ ছাড়া আমার বাবা কিছু রেখে যায়নি। আমরা ছোট ছোট ভাই বোন ছিলাম, সংসারের হাল আমার মাই ধরছে। তখন আমার মামা যদি আমাদেরকে হেল্প করতো, তাহলে কিন্তু আজকে আমরা অনেক উন্নত থাকতাম। কিন্তু আমার মামা আমাদেরকে কোনো সাহায্যই করেনি। পরে ভাইয়া আনফিট হওয়ার পরে আমার শাশুড়ি মারা গেছে, যেটা সৎ শাশুড়ি, আমার শাশুড়ি দুটা, আমার ওই শাশুড়ি মারা গেছে। তো আনফিটের পর এখন বলতেছে তোমাদের ভিসার সময় নেই। তো ভিসার সময় নেই, 15 দিন সময়, তারা মিথ্যা কথা বলছিল যে 15 দিন সময় আছে, কিন্তু ভিসার সময় ছিল 3 মাস। আমি মতিঝিল যাই, ওই মতে আর কি ট্রাভেলসে কথাবার্তা বলি, তখন আমার বলছে যে তোমাদের ভিসার সময় আছে, তো তোমার ভাইয়ার চিকিৎসা করো, চিকিৎসা করলে তোমাদের মনে করো কাজ হয়ে যাবে। তো আমার ভাইয়ার যে আনফিটে যে রক্তের মধ্যে ভাইরাস ধরা পড়ছিল,
পরে এটার জন্য দ্রুত চিকিৎসা শুরু করলাম, কারণ মামা তো আমাদের হেল্প করে না। আমাদের টাকা পয়সা তো ঠিকই খরচ হয়ে যাচ্ছে, টাকা তো আর থাকে না। পরে আমার শ্বশুর, উনি আবার পাসপোর্ট কমপ্লিট করে রাখছে বিদেশে যাওয়ার জন্য, আমরা জানি না। তো আমার মার খালাতো ভাই বলে যে তাহলে এক কাজ করো, ভিসা নিয়ে আসো। ভিসা নিয়ে আসলে তাহলে মনে করো যে আমি বিক্রি করে দিব, তোমাদের কিছু ক্যাশ টাকা হাতে পাবা। তো আমি হাসনাবাদ যখন আসি আমার শাশুড়ির কাছে, উনি রাগ হয়ে যায়, কারণ আমার শ্বশুর পাসপোর্ট কমপ্লিট, মেডিকেল কমপ্লিট, এখন ভিসা নিতে আসছে, উনি ভিসা দিতে না করে, কয় ভিসা দিব কিন্তু এখান থেকে লোক সৌদি গেলে ওখানে কেউ রিসিভ করবে না। তো আমি ভয় পেয়ে যাই। আমি পরে বলি ঠিক আছে, তাহলে আমার শ্বশুরেই যাক। তখন তার বিয়ে হয়নি, আঙ্কেল বলতাম, নুরু আঙ্কেল। আমাকে ঠিক আছে তাহলে আঙ্কেলেই চলে যাক। কিন্তু তার ছেলের সাথে যে আমার সম্পর্ক ছিল, উনি পছন্দ করতো, আমি পছন্দ করতাম, আমার শ্বশুর যাওয়ার আগেই। তো আমার মাথায় প্ল্যান আসলো কি, যে যখন ও আমাকে পছন্দ করতেছে, তাহলে যদি আমি তার কাছে বিয়ে বসি, তাহলে এই টাকাটা আমাদের মার যাবে না, এই টাকাটা আমরা পাবো, যেভাবে হোক নিতে পারবো টাকাটা। আচ্ছা, আমি আমি একটু থামাই আপনাকে। তাহলে কি সম্পর্কটা শুরু টাকার জন্য? না, টাকার জন্য না, আমরা তো একজন আরেকজনকে পছন্দ করতেছি, কিন্তু এই যে যে টাকাটা আমরা যে সম্পর্কে জড়াবো, কিন্তু এই সম্পর্ক তো কেউ মেনে নিবে না, আজ অব্দি মেনে নেয়নি। আচ্ছা, মেনে কেন নিবে না? এটা প্রথম দিকে কেন মনে হচ্ছিল? এটা মেনে নিবে না কারণ ওরা সবসময় বলা বলি করতো যে আমার বয়স কিছুটা বেশি। কারণ আমার শাশুড়ির পাশের ফ্ল্যাটের এক আন্টি একদিন দুষ্টামি করছে, বলছে কি যে তুমি ছেলের জন্য বউ খুঁজো, বউ তো তোমাদের ঘরে আছে। পরে বলে যে না, এটা তো ম্যাচ হয় না, বোর বয়স একটু বেশি। আচ্ছা, ওয়েট একটা মিনিট। এখানে তাহলে সবচেয়ে বড় যেটা প্রবলেম আপনি মনে করছিলেন যে আপনার বয়সটা আপনার বয়ফ্রেন্ডের চাইতে একটু বেশি। না, ওই সঙ্গে আমি এটি মনে করতাম না, কিন্তু ওই যে ওই আন্টি যে বলছে না আচ্ছা, যে ইয়া যে তোমার বউ তো তোমার পাশেই আছে, কারণ আমার শাশুড়ি বলছে যে না, বউয়ের বয়স বেশি হয়ে যায়। তো আমি আমি এটাও খেয়াল করিনি, কারণ ওই তো আমার পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা, যখন আর কি আমার ভিসা থাকা অবস্থায় আমি আমার শাশুড়িদের বাসায় যখন ভিসা নিতে আসছি, ওই দিনকে আমার শাশুড়ির বাসায় আবার মেহমান আসবে পরের দিন। তো আমার শাশুড়ি আমার ছোট মামানিরে ফোন দিয়ে বলছে যে ও তো আজকে আসবে না, ও কালকে ওরে আমি পাঠাই দিব। তো ওই দিনকে ওই বাসায় ছিলাম, পরের দিন মেহমান আসছে, দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে। বিকাল বেলা যখন আমার হাজবেন্ড, আমি ওই যে পোস্তগোলা ব্রিজের উপরে হাঁটতে যাই, তখন আমি ওর জিজ্ঞেস করি যে তুমি না বলছিলা যে বিক্রমপুরে 2টা মেয়ে আছে, তো তুমি পছন্দ করো, মেয়ে 2টাকে আমি না আমার আরেকটা খালাতো বোন আছে হ্যাপি? বলে না, কেউ না। তো আমি আর আমার হাজবেন্ডকে কিছু বলি নাই। ওই দিনকে গেছে, পরের দিন সকালবেলায় আমার শাশুড়ি বলছে কি আমার হাজবেন্ডের যে ওরে বাসায় দিয়ে ওরা গাড়িতে উঠাই দিও। তো আমার হাজবেন্ড আবার কি করছে, গাড়িতে উঠায় নাই আমাকে। ওদিনকে আর কি সারাদিনই তার সাথে আমি ছিলাম, ঘুরছি। পরে আমরা রানী মহলে আমরা ছবি দেখছি, মনের মাঝে তুমি, 2004 সালে। ছবি দেখার পরে যখন আমি সিনেমা হল থেকে বের হয়েছি, ওই সঙ্গে আমার হাজবেন্ড বলতেছে যে হ্যাঁ ওই মেয়েটা তুমি। তো আমাকে, তা তুমি সত্যি আমার পছন্দ করো? কয় হ্যাঁ। আমাকে তাহলে 1 তারিখে কিন্তু আমাকে বিয়ে করতে হবে, তুমি পারবা? কয় হ্যাঁ আমি পারবো। তাহলে আমি শিওর হয়ে ওই দিনকে বাসায় চলে যাই, কারণ আমরা দেশের থেকে আসছি বাড়ি বিক্রি করে। তো আমাদের যে টাকা পয়সা এটি তো সব মামা মামা নিয়ে তো নিয়ে রাখছে। তো ওই বাসায় আমরা 2 মাস ছিলাম। 2 মাসে ওই যে খাওয়া দাওয়া সব মামির থাকতো। মনে করেন যে আমার হাজবেন্ড ছিল কয়দিন, 6-7 দিন ছিল ওই বাসায়। পরে আমার হাজবেন্ড চলে আসে ঢাকা। পরে মনে করেন যে জানুয়ারির 1 তারিখে আর কি 30 তারিখে মামির সাথে মামার অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরেই মনে করেন আমি আবার রাগ করে চলে যাই মার খালাতো ভাইয়ের বাসায়। যাওয়ার পরের দিন সকালে ওই যে আমার হাজবেন্ডকে বলি যে এত গ্যাঞ্জাম কেন হচ্ছে, আমাকে কি তুমি নিয়ে যাবা? পরে বলছে যে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব। আমাকে তাহলে কি আমি আসবো? কয় আসো। তখন আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসে। আসার পরে তার মার বাসায় আমাকে নিয়ে যায় খেজুরবাগ, রানীগঞ্জে খেজুরবাগ। পরে খেজুরবাগে দুপুরে খাওয়া দাওয়া করে আমার হাজবেন্ড। আমি খাই না, আমাকে বাসা থেকে আসছি, এমনি টেনশন, ভাইয়ারা জানে না, কাউকে না জানাই চলে আসলাম তোমার সাথে। তো সারাদিন পরে পোস্তগোলা ব্রিজে এখানে আমারে বলে তোমার আমি গাড়িতে উঠা দিই, তুমি বাসায় চলে যাও। তো আমি বললাম সারাদিন পার হয়ে গেল, এখন আমি বাসায় চলে যাব, এটা কেমন কথা বলো? তাহলে তোমার সাথে আমি যাব না, তাহলে আমার যদি 2 চোখ যাবে আমি চলে যাব। তো পরে বললেন না থাক, যাওয়া লাগবে না। পরে ওদের এক পরিচিত লোক আছে শ্যামপুর,
পরে শ্যামপুর আমাকে নিয়ে যায়। ওখানে যাওয়ার পরে ভালোই, যে বাসায় গেছিলাম ওনার আবার 4টা মেয়ে আছে। তো ও আমার হাজবেন্ডের সম্পর্কে দাদা লাগতো। পরে ওই বাসায় গেলাম, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে তোমাদের বিয়ে হয়েছে। পরে এখন ওই বাসায় মিথ্যা কথা না বললে ওরা জায়গা দিবে না। পরে আমার হাজবেন্ডের সাথে আরেকজন ছিল, উনি বলছে যে হ্যাঁ ওদের বিয়ে হয়েছে, কিন্তু আসলে আমাদের বিয়ে হয়নি। এদিকে আমার ভাইয়া খোঁজাখুঁজি করতেছে যে আমার বোন কোথায় গেল। পরে আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করে যে কি ব্যাপার, আর ওকে তো খুঁজে পাচ্ছি না রত্নারে, তুই কি কিছু জানোস? কয় হ্যাঁ আমি জানি, কিন্তু আমার কাছ থেকে নিতে হলে আমার কাছে বিয়ে দিয়ে নিয়ে যেতে হবে। এটা আমার ভাইয়ারে শর্ত বলছে আমার হাজবেন্ড। পরে ওরা কি করছে, কোর্টে কাগজপত্র কমপ্লিট করে রাখছে। পরের দিন আমাকে আমার হাজবেন্ড বলে কি আসো এক জায়গায় যাই। আমাকে কোথায়? কয় আসো না। পরে আমাকে ঢাকা জজ কোর্টে নিয়ে যায়। গিয়ে দেখি আমার ভাই, আমার ভাইয়ারে দেখি গিয়া। গিয়া তো আমি ভয় ভয় পেয়ে গেছি যে আমার ভাইয়া এখানে। তারপরে আমার আরেকটা মামা ছিল। পরে আমার ভাইয়া আমাকে জিজ্ঞেস করছে তুই কি ওরে পছন্দ করস? আমাকে হ্যাঁ পছন্দ করি। যদি ওর কাছে বিয়া দাও তাহলে আমার নিবা, নাহলে নিও না, আমি ওর কাছেই থাকবো। পরে আমাদের কোর্ট ম্যারেজ হয়। ওই দিনকে আবার কোর্ট ম্যারেজের পরে আমরা চলে যাই যে বাসায় আমরা ছিলাম, শ্যামপুর। পরে শ্যামপুর থেকে পরের দিন সকালে যখন ভাইয়া আমাকে নিয়ে যায় বাসায়, বিক্রমপুর নিয়ে যায় নানিদের বাসায়। পরে আর কি শিখাই দিয়েছে যে জিজ্ঞাসা করলে বলবি যে মিরপুর ছিলাম, বাসায় গিয়ে বলবি না বিয়ার কথা। তো আমি বাসায় যাই, এদিক দিয়ে আমাদের টাকা পয়সা সব জমা হয়ে গেছে, আমার শ্বশুরের ফ্লাইট হয়ে গেছে, সব রেডি। কিন্তু এই যে আমি যে একদিন ছিলাম না, হয়তো আমাদের বিয়ে শাদী হয়েছে, এটা সবাই আর কি সন্দেহ চোখে ছিল। কেউ শিওর হয়নি যে আমাদের বিয়ে শাদী হয়েছে। পরে আমার শ্বশুরের 2005 সালে 2005 সালে 11 তারিখে তার ফ্লাইট হয়। না 5 সালে না, 4 সালেই আপনার 11 তারিখ, আমাদের 1 তারিখে বিয়ে হয় আর ওনার ফ্লাইট হয় আপনার 11 তারিখে। তো আমার শ্বশুর চলে গেল বাইরে, আর কি সৌদি আরব চলে গেল ফ্রি ভিসায়। তো আমাদের যে বিয়ে হয়েছে, আমার ছোট মামানি আমারে অনেক জিজ্ঞাসা করতো। আমি বাথরুমে গেলে যে জিজ্ঞাসা করতো, কলেপার গেলে জিজ্ঞাসা করতো, ঘাটলে গেলে জিজ্ঞাসা করতো, কারণ আমি তার ননাসের মেয়ে আর আমার হুম। হাজবেন্ড হলো তার বোনের ছেলে। আচ্ছা, এই যে আমি একটু আপনাকে থামাবো, অনেকগুলা কারণে ওনাকে আমাকে থামাতে হচ্ছে। প্রথমত যেটা বলবো রত্না, মানে এই যে আপনি বিয়েটা করে ফেললেন, হুম মানে কতদিন প্রেম করলেন? তারপরে মানে আমি এই জায়গাটায় মনে হচ্ছে একটু খটকা থেকে যায়, মানে কতদিন প্রেমের না, পরে আপনাদের খটকার বিয়েটা জন্য হলো? না। আমি যখন 2001 সালে যখন ঢাকায় আসি, হুম। তো তখন থেকে আমাদের আর কি কথাবার্তা চলতো আচ্ছা, আমার হাজবেন্ডের সাথে। কিন্তু কথা এভাবে না। সম্পর্কটা গভীর হয় আসলে কত সালে? সম্পর্কটা পুরা গভীর হয় 3 সালের দিকে। 2003 সালের শুরুর দিকে? হ্যাঁ, শুরুর দিকে। যেমন উনি আমার চিঠি পাঠাতো এখান থেকে, আমি তো দেশে থাকতাম, চিঠি পাঠালে আমি আবার চিঠির উত্তর দিতাম। আচ্ছা, কিন্তু ওই যে পোস্তগোলা ব্রিজের উপরে, কিন্তু আবার মাঝখানে শুনি যে ওই যে আমার খালাতো বোন আছে হ্যাপি, তার সাথেও নাকি তার রিলেশন। তো এই জন্য হ্যাঁ, তারপরে ওরা আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপারে এই ঘটনা। কয় কি যে না, এটা তো সবাই সন্দেহ করে, আসলে আমি তোমার পছন্দ করি। তো পরে ওই যে আমরা যে বিয়ের সাথে, আসলে উনিও আমাকে অনেক লাভ করে এখনো, সে অনেক ভালোবাসে আমার হাজবেন্ড। কারণ তার তুলনা আমি কারোর সাথে করতে পারবো না, সে অনেক লাইক করে আমার, অনেক, আমার হাজবেন্ড। তো 2004 সালের জানুয়ারি পার হয়েছে অনেক কষ্টে। আমার মামি যখন বুঝতে পারে যে আসলে আমার ভাইগনার সাথে তো আমার ননাসের মেয়ের বিয়ে হয়েছে, শিওর না, কিন্তু এরপরও আমাদের চলাফেরা, যেমন আমার হাজবেন্ড ওই বাসায় আগে আসতো, আমরা তুইতামারি, ঝগড়াঝাটি কিংবা অনেক আনন্দই করতাম। কিন্তু আমার বিয়ের পর থেকে আমার হাজবেন্ড যখন এ বাসায় আসতো, পাটাতন দোতলা ঘর, আমি নিচতলায় আর আসতাম না আমার হাজবেন্ড যতক্ষণ এ বাসায় থাকতো। তো এটা ওরা একটু সন্দেহ চোখে দেখতো, কারণ আগে আমরা আর কি হাসাহাসি করতাম, একটু আনন্দ ফুর্তি করতাম। কিন্তু উনি আসার পরে আমি আর নামি না, নিচে গেলে হয়তো তারে দেখবো কষ্ট হয়। কিন্তু আমাদের যোগাযোগ ছিল চিঠির মাধ্যমে। আমার দেওর আছে একটা, ওই ঢাকা থেকে যাইতো আর ভাইয়া চিঠি দিত, এই চিঠি নিয়ে যাইতো, কিংবা আমি চিঠির উত্তর লেখা দিতাম। এভাবে প্রায় আপনার জানুয়ারি ফেব্রুয়ারি। কিন্তু আমার মামি আবার আমার উপর টর্চার শুরু করে দিল, হয় যে আমার বিয়ের পরে। যেমন আমি ঘরের মধ্যে হাঁটি, কয় তোর চলাফেরা ভালো না। আবার যে নামাজে দাঁড়াই, কয় কি যে তুই কিভাবে চলাফেরা করস, ঘর লড়ে আর কি, এটা সেটা আর কি, উঠতে বসতে আর কি আমাকে অনেক প্রেশান করতো আমার মামানি, ছোট মামানি।
পরে আমার মা আমার যখন শুনতে পাই যে আমি আবার কি করছি, ফেব্রুয়ারির 21 তারিখে আর কি মামির এই অত্যাচার আমি সহ্য করতে পারতেছিলাম না। আবার আমার হাজবেন্ড চিঠি পাঠায় যে আমি মরে যাব, এটা সেটা। আসলে অনেক খারাপ লাগতো যে আসলে আমার বিয়ে হয়ে গেছে, আমি তো আমার স্বামীর কাছে থাকা উচিত, আমি এখানে থাকি কেন। পরে ওই যে চিঠি পাঠাইতো, আমি 21শে ফেব্রুয়ারি দিন বাসা থেকে চলে যাই। ফজরের বেলা উঠা নামাজ পড়ি, নামাজ পড়ার পর আমি চলে যাই, আমার ওই শ্যামপুর চলে যাই। যাওয়ার পর ওখানে যাওয়ার পরে আমার হাজবেন্ডের 2-3 দিন আমার মামানিরা অনেক চোখে চোখে রাখছে যে আসলে কি আমার সাথে সম্পর্ক। পরে মনে করেন যে আমার হাজবেন্ড 3 দিনের মাথায় আমার সাথে দেখা হয়েছে, ওই শ্যামপুরেই আমার সাথে দেখা হয়। পরে অনেক কান্দাকাটি করে, ও কান্দে, আমিও কান্দি যে 3 দিন দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তা নাই, কিভাবে ছিলাম, কি আসে বিষয়। পরে আমার জানাইলো যে আমার তো বঙ্গ মার্কেটে আমার আবার ছোট মামার দোকান, দোকানে ওরা সারাদিন রাখতো বসায়া, যাতে আমি তার সাথে কোনো যোগাযোগ না করতে পারি। হ্যাঁ, তো আমি যে বাসায় গিয়ে উঠছিলাম, ওরা অনেক ভালো লোক, আমার অনেক সাহায্য করছে তারা। কিন্তু যখন নাকি আমি ওখানে গেছি, আমার হাজবেন্ডও তো ওখানে আর কি চলে গেছে বাসায় থেকে। কিন্তু আমার হাজবেন্ড যেহেতু চলে গেছে ওখানে, ওই মুহূর্তে আমার হাজবেন্ডের যাওয়া উচিত ছিল না, কারণ তার বাবা প্রবাসী হয়ে গেছে, তার 2 ভাইয়ের উপরে সংসারটা নির্ভরশীল ছিল আমার হাজবেন্ডের। কিন্তু আমি যাওয়ার পরে তো আমার হাজবেন্ড আমার কাছেই চলে গেছে। তো আমার শাশুড়ি যেটা মারা গেছে, উনি আবার অনেক রাগ আমাদের উপরে। রাগ এই জন্যই যে বিয়ে শাদী করছে ছেলে, মা জানে না, আবার সংসার ওদের উপরেই ছিল। তো আমার শাশুড়ি কি করছে, গাড়ির যত মালিক ছিল মালিকদেরকে না বইলা দিছে যে ও আমার ছেলেকে গাড়ি দিবা না কেউ। 3টা মাস আমরা অনেক কষ্ট করছি, যেমন খাওয়ানোর কষ্ট করছি, গরমের কষ্ট করছি, অনেক কষ্ট করছি। যে কষ্টের কথা মানে যখন মনে উঠে, তখন ওই সাগরের ঢেউর মতন লাগে যে আসলে কি দিনটি পার করছি। হ্যাঁ, যেমন এক দোকান 2 দিন 3 দিন আমরা না খাইয়ে রয়েছি, না খাইয়েছিলাম আমার হাজবেন্ড আর আমি, কারণ নতুন জায়গা, কেউ ছিলে না আমাদেরকে। তো এক দোকানদারের সামনে গিয়ে বসছে আমার হাজবেন্ড, ওই দোকানদার বলে যে বাবা কোন বাসায় থাকো, কই অমুক বাসায় থাকি। তো কোন দোকানের বাজার সদাই নাও, কয় কাকা আমি তো গাড়ি চালাইতে পারতেছি না। তো তার দুঃখের কথা প্রকাশ করে দোকানদারের কাছে, কাকাটা অনেক ভালো। তো কাকা বলছে যে আরে পাগল, তো এটা কোনো কথা হলো, তুমি আমার দোকান থেকে তোমার যা লাগে তুমি নিয়ে যাও। পরে মনে করেন যে এই দোকান থেকে নেওয়ার আগে আমি কি করতাম, কারণ ফ্যামিলি বাসায় ছিলাম তো, অনেকে জিজ্ঞাসা করে জাপা কি রাঁধছো, কি রাঁধবা। তো আমি কি করতাম, পাতিলার মধ্যে পানি নিয়ে চুলায় বসাইতাম, মানুষ দেখতেছে যে আমি ভাত রাঁধতেছি। তো ওই ভাত যখন পানি বলক আসতো না, আমি পানিটা যখন মানুষজন পাকের করে থাকতো না, আমি এটা ফালাই দিতাম, ফালায়া পাতিলটা ঠিকা দিতাম যাতে মানুষ বুঝে যে আমি ভাত রাঁধছি। কিন্তু আসলে না, আমি খালি পাতিল নিয়ে ঘরে যাই। অনেকে জিজ্ঞেস করে আপু কি রাঁধছো তুমি?" তখন আমি বলতাম যে ভাত রাঁধছি। কয় তরকারি রাঁধবা না? আমাকে না, ডিম ভেজে খাবো। তোমার ভাইয়া ডিম নিয়ে আসবে তো আসার সময়। আসলে এই যে আমি যে কষ্টটা করছি, এই কষ্টের কথা যখন মনে উঠে আমার এত খারাপ লাগে যে আমার হাজবেন্ড, আমি আ- তখন আমি একটু থামাই আপনাকে, হ্যাঁ, কিছুটা। তখন আমার হাজবেন্ড যে দোকানে আর কি তার সাথে কথা বলতেছিল, পরে ওই আঙ্কেল বলছে যে বাবা তোমার যা লাগে আমার দোকান থেকে তুমি নেও, নিয়ে চলো, সমস্যা নাই, টাকা আজ পাবা না কাল পাবা, দিবা তো। তো আমরা ওই দোকান থেকে প্রায় 3 মাস ডাল, ডিম, আলু এছাড়া আর কি কিছু খাইতে পারতাম না, কারণ আর পরিচিত কোনো দোকান ছিল না। এক ওই যে ওই আঙ্কেলের দোকানে যা থাকতো তাই তো আইনা আমাদের খাইতে হবে, কারণ আউট কোনো ইনকাম ছিল না, কিংবা ওই মুহূর্তে কেউ ছিল না আমাদেরকে 10টা টাকা দিবে যে তোমরা বাজার করে খাও। তো প্রায় 3টা মাস, এই 3টা মাসের ভিতরে আমার যে ছোট মামি, উনি আবার আমাদের ওখানে আর কি বিচার দিছে যে আমি নাকি আসার সময় ওদের 60,000 টাকা আর 5 ভরি স্বর্ণ নিয়ে আসছি। তো এটার জন্য আবার আমাদেরকে খবর দিছে, এটা নিয়ে যাই আমরা, যে আমরা যদি এই টাকা নিয়ে আসি কিংবা স্বর্ণ নিয়ে আসি, তাহলে আমরা পার্টির মধ্যে ঘুমাই আর কি, ঘুমাই ওই মুহূর্তে। কারণ আমার হাজবেন্ড 2-3 দিন কাজ করছে, ওই টাকা দিয়া মনে করেন পাটি, তারপর 2টা বালিশ পাশের এক আঙ্কেলে কিনাইনা দিছে, একটা মশারি, তো হাড়ি পাতিল টুকটাক আর কি
কিনছিলাম আর কি। তো যখন নাকি বিচারে ডাকছে আমাদেরকে, তো আমাদের 2 দিন পর পরই বিচারে যাওয়া লাগতো আর কি। আমার মামিরা আর কি অনেক জ্বালাইছে আমাদেরকে, যে পরে প্রমাণ হয় যে না আসলে আমি টাকাও আনি নাই, স্বর্ণ আনি নাই, এটি আর কি আমাদের উপরে অত্যাচার করার জন্য আর কি এসব ওদের সাজানো গল্প। তো 2005 সালে আমার প্রথম বেবি, যে বড় মেয়ে হয়। তো 2005 সালে আমরা ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড যে কাজ করতো, আমরা অনেক ভালো ছিলাম। তো 2005 থেকে 6, 7, 2007-এ আমার দ্বিতীয় বেবি মেয়ে হয়। তো 7 সালেও আমরা অনেক ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম, যাতে আমার ঘরের সবকিছু টুকিটাকি মোটামুটি আমরা অনেক ভালো ছিলাম, আমাদের পিছনে পিছটান ছিল না, আমরা অনেক সুখী ছিলাম। কিন্তু 2008 সালে যখন আমি সায়দাবাদ আসি, যে শ্যামপুর থেকে রুম চেঞ্জ করা, কারণ আমার হাজবেন্ড রাত বেরাত যাইতে অনেক কষ্ট হয় সায়দাবাদ থেকে। তো আমার হাজবেন্ড বললো যে তাহলে সায়দাবাদ রুম নাও, না আমার তো কষ্ট হয়ে যায় অনেক। কিন্তু সায়দাবাদ যখন আমি রুম নেই 2008 সালে, তো আমার হাজবেন্ড সায়দাবাদ স্টানের পাশে আর কি হুজুর বাড়ির গলি আছে একটা, ওই গলিতে আমরা আর কি রুম নেই। তো আমার হাজবেন্ড কি করতো, 2 দিন 3 দিন বাসায় আসতো না। তো আমি ওনার স্টাফদের সাথে যোগাযোগ করতাম যে আমার ছোট 2টা মেয়ে নিয়ে আমি একা থাকি রুমে, তো আপনি আসেন না বাসায়, কি সমস্যা, কি আসে বিষয়। তো উনি আর কি অজুহাত দেখাইতেন যে গাড়ি কাজ করাইতে হয়, তো তুমি এটি বুঝবা না, তুমি তোমার তো খাওয়ানো কষ্ট দিচ্ছি না, তোমার তো ঘরে খাওয়ান দিচ্ছি কিংবা টাকা পাঠাচ্ছি, তো তুমি আমারে খুঁজে কেন, আমার তো গাড়িতে কাজ থাকতে পারে। তো আমাকে যখন এই ধরনের কথা যখন আমার হাজবেন্ড বলতো, তো আমি চিন্তা করতাম ঠিকই তো, পুরুষ মানুষ, ওনার তো কাজ থাকতেই পারে। তো এরকম প্রায় ভাইয়া 6 মাসের মতন ও প্রায় এটাই করে, প্রায় বাসায় আসে না, প্রায় 3 দিন 4 দিন 7 দিনও বাসায় আসে না। কিন্তু আমি আমার 2টা বাচ্চা নিয়ে আর কি ভয় ভয় পাইতাম, কারণ নতুন জায়গায় আসছি, নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে। তো আমাদের পাশে আবার স্টাফ থাকতো, ওই মা রোডে আর কি গাড়ি চালাইতো। তো উনি একদিন আমাকে বলতেছে যে ভাবি, আপনি কি জানেন? আমি কি, কয় ভাইয়া না জুয়া খেলে। আমাকে জুয়া খেলে? কে বললো? কয় হ্যাঁ ভাবি, ভাইয়া জুয়া খেলে। আমাকে কি, তাহলে তোমার ভাইয়া তো বাসায় ঠিক মতন আসে না। কয় বাসায় কিভাবে যাবে ভাইয়া, ভাইয়া সারা রাত জুয়া খেলে, আর যে বাসায় জুয়া খেলতো ওই বাসায় মেয়েও থাকতো 3-4টা আর কি। জুয়ার সাথে আর কি যে ওদের যে একটা চাহিদাটা ওইটাও তারা পুরা করতে পারতো, কিন্তু ঘরের যে বউ আছে বাচ্চারা আছে এটা তো উনি খেয়াল করতো না। তো আমি ওনারে খুঁজতাম মাঝে মধ্যে। কিভাবে খুঁজতাম, মেয়ে 2টা যদি ঘুমাইতো না ভাইয়া, তো আমি যাইতাম গাড়ির সামনে, গাড়ির সামনে গিয়া দেখতাম যে উনি নাই। সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি হেঁটে আসতাম, হেঁটে আসার পরে ওনাকে খুঁজতাম, পাইতাম না। তো আমার ভাইয়াদের কাছেও আমি শেয়ার করতে পারতাম না, আমার মা তো এ ব্যাপারে বুঝেই না, আবার আমার ছোট মামানিদের কাছে তো যাইতেই পারি না, আমি কার কাছে শেয়ার করব। তো গাড়ির কিছু কিছু স্টাফের সাথে আমার ভালো রিলেশন ছিল, হয়তো ওনারা মাঝে মধ্যে খবর দিত যে ভাবি দেখো, আজকে ভাইয়া ঘাটে গেছে, মা ঘাটে গেছে, মালিকের যে ক্যাশের টাকা এটা সহ সে জুয়া খেলে হেরে যায়। তো দিন শেষে দেখা যায় উনি বাজারের টাকাও আমার ঠিক মতন দেয় না, আগে যেভাবে দিত এখন বাজারের টাকাও দেয় না। তো আমি 2টা বাচ্চা নিয়ে চলি কিভাবে? তো আমি এভাবে প্রায় 3-4 মাস অফার হয়ে যাচ্ছে, তো ওনাকে আমি আর কি ধরতেই পারি না। ওনারে বললে উনি একটা ঝাড়ি মেরে আমার বসায় থয়। কিন্তু এখন যে যে মনে করেন যে আমি যে চালাকটা হয়েছি, কিন্তু তখন এমন চালাক ছিলাম না, আসলে অনেক বোকা ছিলাম, বোকার কারণে আজকে আমার লাইফে অনেক কিছুই ঘটছে। যদি আমি এখন কোনদিন চালাক থাকতাম তাহলে এই সুযোগটা পাইতো না আমার হাজবেন্ড। তো আমার হাজবেন্ড জুয়া খেলে, কার বাসায় খেলে, এটা তো মনে করেন যে ওরা স্টাফরা কেউ স্বীকার যায় না যে আমার হাজবেন্ড কোথায় খেলে। তো আমি একদিন যাত্রাবাড়ি আসছি, আমার হাজবেন্ডের এক বন্ধু অনেক ভালো জুয়েল ভাইয়া, উনি আর কি আমার দেখাই দিছে যে ওই লোকটার বাসায় আড্ডা। উনি আবার ফ্ল্যাট নিয়ে নিছে, ড্রাইভারদের সব সারা রাত ওই ভাইয়াদের বাসায় আড্ডা, যা দরকার ওই বাসায় সব আছে, খালি টাকা দিলেই পাওয়া যায়। ঠিক আছে। তো আমি ওই ভাইয়ারে ধরলাম যে ভাইয়া, আমার তো এক মেয়ে, 4 বছরের এক মেয়ে, না ওই সময় আমার বড় মেয়ের বয়স হলো 3 বছর, আর মেজো মেয়ের বয়স হলো 2 বছর। আচ্ছা। তো আমার কষ্ট হয়ে যেত 2 মেয়েকে আর কি রাখতে। তো আমার শাশুড়ি নিয়ে নিয়ে রাখতো মাঝে মধ্যে আমার বড় মেয়েটাকে। তো
তো আমি ওই ভাইয়ারে ধরার পরে ওনার কাছে অনেক দুঃখ প্রকাশ করলাম যে এখন যে কান্দাটা ভাই আমার চোখে পানি আসে না, আমি কাঁদতে চাইলেও আমার চোখে এখন বর্তমানে আমার চোখে পানি আসে না। তো ওনার কাছে আমি অনেক কান্দাকাটি করি, বলি যে ভাইয়া দেখেন না আমার তো কেউ নাই, আমার আমি ছোটবেলা বাবাকে দেখি নাই। তো আমার এক ভাই, আমরা 3 বোন, মা আছে, কিন্তু আমি এইভাবে এইভাবে করে বিয়ে হয়েছে দেখে আমার সাপোর্টে কেউ নাই, আমি আজ অব্দি কারোর সাপোর্ট পাইনি। তো ওই ভাইয়া আমারে বললো যে ঠিক আছে আপু, তো তুমি যেহেতু আমার ভাই ডাকছো, তো যাও, আজকে থেকে ওর কোনো আড্ডায় আমার বাসায় হবে না। তো ঠিক আছে, ওই যেভাবে বলছে উনি এভাবে করে উনি কাজ করছে। তো উনি যখন ওই বাসায় আড্ডা পায় না, তো বাসায় আসলে আমার উপর অনেক টর্চার করতো। ওনারে যদি আমি বলতাম যে তুমি এভাবে টাকা নষ্ট করো, তাহলে আমি সংসার চলবো কিভাবে, তো আমার অনেক মারধর করতো আমার হাজবেন্ড, অনেক মারধর করতো। তো আমি ওই সময় আবার বেহার মতন আমার মা থাকতো বিক্রমপুর, কারণ আমাদের তো আপনাকে তো বলা হয়নি যে আমি যখন হাজবেন্ডের সাথে চলে আসি, তো ওই মুহূর্তে আমার ছোট মামা আমার মাকে ঘর থেকে বের করে দেয়। কারণ আমরা তো দেশে থেকে জায়গা সম্পদ বিক্রি করে আসছিলাম মামিদের বাসায়। তো যে আর কি আমাদের টাকা পয়সা তো নেওয়া শেষ, আমার শ্বশুর চলে গেছে, বাকি যে ক্যাশ টাকা ছিল আমার মামা ধার নিছিল, যে টাকাটা তো আপনাদের ঘরে পড়ে রয়েছে, আমার মাকে বলে তো এই টাকা দেন, আমি প্রতি মাসে 1,000 করে আপনাকে চাপান খেতে দেবো। তো মা বলছে আমি বললাম যে ঠিক আছে, মামা যখন চাচ্ছে বঙ্গমার্কেট দোকানের সমস্যা, তো টাকাটা মামার কাছে দিয়ে দেওয়া হয়। তো যেহেতু আমার মাকে বের করে দিছে বাসা থেকে, আমার ভাই আমার মাকে বের করে দিছে, তো ওই মুহূর্তে আমার মার খালাতো ভাইয়ের বাসায় আমার মা ভাইয়ের জায়গা দেয়। পরে ওই বাসায় যাইতাম আমি, ওই যে সায়দাবাদ থেকে, কারণ সংসারে অভাব অনটন, সকালে গেলে মাও অনেক খারাপ ব্যবহার করতো আমার সাথে। কারণ মার কথা কি বলবো, আল্লাহ আমার মারে নেখায়াত দেখ, মার জন্য দোয়া করি, মা যাই করছে জিদের কারণে করছে, এটা আমি বুঝি। তো সকালে যাইতাম, বিকাল বেলা আবার চলে আসতাম, কারণ আমার গাড়ি ভাড়া লাগতো না। তো সায়দাবাদে এরকম প্রায় 6 থেকে 7 মাস ছিলাম আমি। থাকার পরে তখন চিন্তা করলাম যে না, এখানে আমার সবাই অপরিচিত লোকজন, আমার হাজবেন্ডকে আমি কিছুতেই লাইনে আনতে পারতেছি না। উপরে হাসনাবাদ যখন আমি আসলাম 2008 সালে, 8 সালের লাস্টে আসছি আমি। আসার পরে 2 মাস ভালোই ছিলাম। তো 3 মাসের সময় তার চলাফেরা জানি না আমার কাছে কেমন লাগে। তো ওনারে বলি যে তোমার নাম জানি কেমন কেমন লাগে, কই কেমন লাগে, আমি তো আগের মতনই আছি, দেখো। ঠিক এই সকালে যায়, রাত্রে বাসায় চলে আসে। তো উনি আবার একটা মেয়ের সাথে রিলেশন, সে রিলেশনে জড়াই রয়েছে, এটা তো আমি জানি না। তো আমাকে একদিন বলতেছে যে ইয়া রত্না, আমি তো কালকে হিন্দু বিহার রিজার্ভে যাব, তো আমার পাঞ্জাবিটি ধুইয়া ইস্তারি করে রাখো। তো আমি মনে করছি সত্যি। তো আমি যে যে আগের দিন ওনার কাপড় চোপড় সব গুছায় রাখছি যে কালকে সকালে রিজার্ভে যাবে। তো ওনাকে কাপড় চোপড় দিলাম বের করে। তো উনি যে বিয়ে করতে যাচ্ছে ভাইয়া আমি জানি না। আচ্ছা, মানে এটা আপনার হাজবেন্ড বিয়ে করতে যাচ্ছে? হ্যাঁ। মানে কারণটা কি? মানে আপনার সঙ্গে তো তার কোনো প্রবলেমও ছিল না। না, প্রবলেম ছিল না। গল্পের যতটুকু আমরা এখন পর্যন্ত লিসনার্স শুনলাম, হ্যাঁ। মানে খুব একটা তো মনে হয় না যে আপনাদের মধ্যে প্রবলেম না, চলতেছিল। আমাদের সাথে প্রবলেম ছিল না। তো ওই যে আচ্ছা, উনি যে জুয়া খেলতো, আমি তো ওখান থেকে নিয়ে আসছি। উনি কি মাদকাসক্ত ছিল? না, এটা পরে হয়েছে। আচ্ছা, তো এই যে মানে হুট করে হচ্ছে জুয়া খেলতে গেছে, তার মনে হলো যে সে আরেকটা বিয়ে করবে। হ্যাঁ, সে বিয়ে করছে। উনি যে যেদিনকার যাবে আর কি, আমার কাপড় চোপড় আগের দিন গুছাই রাখছি, কারণ উনি প্রায় প্রায় গাড়ি নিয়ে রিজার্ভে যায়, পিকনিকের রিজার্ভে যায়, বিয়ার রিজার্ভে যায়। হুম। তো আমার আগে থেকে ইনফর্ম করে দেয় যে আমি কাপড় চোপড় গুছাই রাখি। তো আমি ওই দিনকেও আগের মতনই কাপড় গুছাই রাখছি। তো উনি যে কাপড় চোপড় পরার পরে যখন উনি আমার বাসা থেকে চলে যায়, যাওয়ার পরে ওনার 2 দিনেও খবর নেই। ওনার মোবাইলে আমি ফোন দিয়ে, ওনার মোবাইল বন্ধ। ব্যাপারটা কি, লোকটা কোথায় গেল? কিন্তু আমার শাশুড়ির সাথে তার যোগাযোগ ছিল। আমার শাশুড়ি আবার আচ্ছা। আমারে বলে না, হুম, হুম, হুম। বুঝছেন? তো আমি খবর নেই, মাওঘাটে, যাত্রাবাড়ি, গুলিস্তান এইসব চিনতাম না। হাজবেন্ডের কারণে আজকে অনেক জায়গায় চিনি। তো 3 দিনের মাথায় শুনি আর কি, ও গাড়ির স্টাফরা আমার বাসায় অনেক আসতো যাইতো, যদি আমি কারো ভালো করে থাকি। হয়তো ওরা ভাবতো যে না, ভাবিকে কথা বলা দরকার, আমারে বলতো যে ভাইয়া মনে হয় বিয়ে করছে 2009 সালে। ওহ, তো যখন আমি শুনছি যে উনি হুম, বিয়ে করছে, তাহলে আমি কি, এত কষ্টের সংসার, কারণ পার্টিতে শুয়ে আমার সংসার, তো উনি বিয়ে করবে ভালো কথা, যে আমার থেকে যে মেয়েটা সুন্দর হইতে হবে, এটা হলো আমার রাগ।
যে মেয়েটা যদি উনি যদি বিয়ে করছে হয়তো মেয়ে আমার থেকে সুন্দর হইতে হবে, নাহলে টাকা পয়সাওয়ালা হইতে হইব। আর নাহলে আমি যা আছি আমার মতন মেয়ে হইলে এটা আমি মাইনা নিব না, কারণ কেন সে বিয়ে করবে? তো যখন নাকি শুনছি ভাইয়া যে ও বিয়ে সত্যি বিয়ে করে ফেলছে, তো ওনাকে আমি অনেক খুঁজতাম, কারণ ওনাকে অনেক লাইক করি, কারণ ওনার সাথে বিয়ে শাদী করে আমি অনেক কিছুই হারাইছি। আচ্ছা যেমন ভাইয়ার কাছ থেকে আমার কাছ থেকে আদর ভালোবাসা পরিচয় পর্যন্ত দিতে চায় না ওরা আমাকে, কারণ আমার কারণে তাদের টাকা পয়সা সব আমার শ্বশুরের কাছে, ওরা টাকা পয়সা নিতে পারতেছে না, নিঃস্ব। আমার ভাইয়া, আমার মা, আমার আরো 3 বোন আছে, এই যে যে বাড়িটা বিক্রি করছে আমরা তো সবাই 100 মান ভাগিদারের বাড়ির, কিন্তু অ্যাকচুয়ালি আমার শ্বশুর একলাই আজকে ভোগ করতেছে 18 বছর ধরে। তো আমি এটা খোঁজ নেই, খোঁজ নেওয়ার পরে সঠিক জানছি যে হ্যাঁ বিয়ে করছে। পরে আর কি একদিন আমি সিদ্ধান্ত নিছি যে আমার 2 মেয়েকে আর কি মেরে আমি নিজেও মরে যাব। ওই যেদিনকে আমি সিদ্ধান্ত নিছি, তো ওই মুহূর্তে না আল্লাহর রহমত কিভাবে জানে উনি আবার আসছে বাসায়, আসছে মন্তরে আমি হাতের সামনে বটি ছিল, আমি বটিটা নিছি যে আজকাল তুই মরবি নাহলে আমি মরবো, আমার একটা আর কি রাগ তার প্রতি। পরে আমার সান্ত্বনা দিল, বুঝাইলো যে দেখো এরকম এরকম আমার তো ফিটিং এ ফালায় এই কাজটা করছে ওই মহিলা। আসলে মহিলাটা ভালো ছিল না ভাইয়া। বরিশালের মেহেদিগঞ্জের মেয়েটা, ওর পেশায় আর কি যে আচ্ছা, সে যেই প্রফেশনালি থাকুক বা যেখানে থাকুক, সেই নামটাও আমরা না শুনি। তারপর কি হলো? হ্যাঁ, পরে মনে করেন যে আমার হাজবেন্ড আর কি হিস্ট্রি বললো যে এভাবে এভাবে এভাবে। তো আমি মাইনা নিছি, আমাকে থাক, এ ভুল, মানুষ মাত্র ভুল করতেই পারে। তো আপনার কাছে এটা খুব মানে সাধারণ মনে হইলো? সাধারণ কি, আমি স্বামী ছাড়া কিছু বুঝতাম না ওই মুহূর্তে, কারণ আমার তো কেউ ছিল না ওকে, ওই মুহূর্তে, কেউ ছিল না, কারণ আমি স্বামীর অন্ধের মতন বিশ্বাস করছি। আমার হাজবেন্ডে ফোন দিছি, আমার হাজবেন্ড কি বলে, আমি কই কি যে তুমি কোথায় আছো, কয় আমি আছি হাজারিবাগের কথা বলে। তো ওনার কাছ থেকে মোবাইল নিয়ে ওই আর কি মেয়ে বলে যে এই আমি যে খাটে ঘুমাই, খাটের দাম জানোস 5,000 টাকা। আমার সে আর কি আজে বাজে কথা বলছে। তো আমার 2 মেয়ের কথা বলে যে মেয়ে 2টা পাঠায় দে। এই কথা যখন বলছে আমার মেজাজ অনেক খারাপ হয়েছে, যে সত্যি আমার 2 মেয়ে পাঠাই দিব তোকে কাছে। আমি মেয়ে 2টা আমার শাশুড়ির কাছে দিয়ে আসছি, আমি কই, এই যে মেয়ে দিয়ে গেলাম, আপনার ছেলের কাছে পাঠাই দিন। পরে ঘন্টা 2 পরে আর কি আমার হাজবেন্ড আবার আসছে মেয়ে 2টাকে নিয়ে, যে হ্যাঁ তুমি মেয়ে চাইছো, মেয়ে দিয়ে দিছো কেন? আমি কাছে সে মেয়ে চাচ্ছে, সে পালবে, তো আমি আবার ওই সময় ডিসিশন নিছি যে ঠিক আছে, মেয়ে 2টা দিয়ে দিছি, তাহলে আমি চাকরি বাকরি করে খামো, আমার আমার এই সংসার আর লাগবে না। তো যখন এই সিদ্ধান্ত নিছি, পরে আমার শাশুড়ি, আমার শ্বশুররা আমার সাথে যোগাযোগ করছে যে না তুমি সংসার থেকে যাইও না, আমরা ব্যাপারটা দেখতেছি। তো আমার হাজবেন্ড 13 দিনের মাথায় আমার হাজবেন্ড আমার বাসায় আসছে 13 দিন, 13 দিনের দিন, হ্যাঁ। কিন্তু এই 13 দিনে আমি সোজা দাঁড়াইতে পারতাম না। আমার মেয়ে, বড় মেয়ে আর মেজো মেয়ে, ওরা ভাত আর কি নষ্ট হয়ে গেছে এই ভাতটিরে খাইতো, কারণ দেখে আম্মু অসুস্থ, আম্মু কিছু করতে পারতেছে না, কারণ বিছানা বাথরুম পাকের ঘরে তো যাইতামই না, কারণ খাই তো না 13 দিনে, মানে 3 দিনও আমি খাইনি কা, এমন অবস্থা। ফোন দিই আমার হাজবেন্ডের কাছে, আমার হাজবেন্ড বলে কি যে তুই কি আমার চাস? আমি কি হ্যাঁ, আমি তো তোমার চাই। তো বলে আমার টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে পারবি? ভাইয়া আমার কাছে 1 টাকা ছিল না, কিন্তু আমি রাজি হয়েছি যে হ্যাঁ আমি 1 লাখ টাকাই দিব তোমারে, তুমি ক্যাশ নিবা না চেক নিবা? কয় আমি ক্যাশ নিব। আমি কি হ্যাঁ আমি তোমার ক্যাশ দিব, তুমি ঠিকানা বলো কোথায় আছো। তো উনি ঠিকানা ভুল বলছে, বলে যে আমি হাজারিবাগ আছি। তো আমি যাব ওখানে, কিন্তু আমার কাছে গাড়ি ভাড়া টাকা ছিল না। আমার নাকের ফুল বিক্রি করি 200 টাকা দিয়ে, বিক্রি করে আমি হাজারিবাগ যাই। আমার শাশুড়িকে আমি বলি যে আম্মা আমি হাজারিবাগ যাচ্ছি আপনার ছেলেকে খোঁজার জন্য। তো আমার শাশুড়ি আবার ফোন দিয়ে বইলা দেয় তার ছেলের কাছে যে তোমার ওয়াইফ কিন্তু যাচ্ছে ওদিকে। পরে আমি মিথ্যা কথা বলি আমার হাজবেন্ডের যে মেজো মেয়েটা পানিতে পড়ছে, এখন কি করব? কই মিথ্যা কথা বলস তুই, আমি সব জানি। সে বিশ্বাস করে না ভাইয়া, ওই মুহূর্তে সে ওখান থেকে আসে না। তো উনি যেহেতু এইভাবে আসতেছে না, তো আমি সিদ্ধান্ত নিছি যে থাক তাহলে সংসার, ও বোনিয়া ভালো থাক, কারণ প্রেম ভালোবাসা করেই তো বিয়ে শাদী করছি। তাহলে ও যদি বিয়ে করে যদি ভালো থাকে থাকুক, ওর পথে থাকুক, আমি আমার পথে থাকি, এটা আমি সিদ্ধান্ত নিলাম। তো 13 দিনের মাথায় উনি আসছে, আসার রাতটা ছিল আমার রুমেই।
তো পরের দিন সকালে সে গাড়িতে যাবে, তখন ইলিশ গাড়ি চালাতো। তো আমার হাতের মোবাইল রেখে আসছে ওই আমার হাজবেন্ড যে বিয়ে করছে যে মেয়েটা, ওর কাছে। আর ওর একটা নোকিয়া বাটা মোবাইল নিয়ে আসছে সাথে করে। তো ওই মেয়েটা বারবার ফোন দিচ্ছিল আমার ওই বাটা মোবাইলেই, যে ও কোথায়। তো আমি কই ও কোথায় মানে আপনি কে? কই আমি গাড়ির এক যাত্রী। তো হ্যাঁ, ওনার গাড়িতে মাওয়া যাবো। তো আমি কই কেন, গাড়ি তো আরো আছে। কই না আমার একটু কাজ আছে ওই গাড়িতে। তো আমি, আমার মনে জানে কেমন খারাপ লাগতেছিল। তো আমি কই কি তাহলে আমার হাজবেন্ডের গাড়িতে যাই। তো আমি আবার কি করছি, ওই যে নতুন রাস্তায় গেছি, যাওয়ার পরে গাড়িতে উঠছি আমার হাজবেন্ডের। তো আমি গাড়িতে উঠা না বসতে ভাইয়া ওই মেয়েটা কি করছে, থাবাতে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিছে। ওহো! হ্যাঁ, ও মেয়েটা যখন কেড়ে নিছে তাহলে আমার একটা টার্গেট হয়ে গেল যে এই সেই মেয়ে। হ্যাঁ, তো আমি কি করছি, যখন মোবাইলটা নিছে না, তো আমি মোবাইলটা নেওয়ার চেষ্টা করছি। তো আর 2টা থাবড়ও দিছি আমি মেয়েটারে জিদ কইরা। তো থাবড় দেওয়ার পরে আমার হাজবেন্ড আমার মানে এমন ঝাড়ি দিছে যে আমি রানিং গাড়ি চালাচ্ছি, তোরা কি শুরু করছিস, নাম গাড়ি থেকে। তো আমি আমি কি করলাম, গাড়ি থেকে নেমে গেছি। নেমে যাওয়ার পরে আমি কই কি আল্লাহ কি করলাম আমি আমি তাহলে এই মেয়েটাকে কিভাবে ধরবো আর এই সমস্যার সমাধান করব কিভাবে। তো আমি কি করছি, পিছন থেকে দেখি আমার আরেক চাচা শ্বশুর, আমার বলতে মনে নাই যে আমার শ্বশুররা সবাই ড্রাইভার। আমার দাদা শ্বশুর থেকে শুরু কইরা ওরা যারাই আছে ফ্যামিলিতে বেশিরভাগই ড্রাইভার। তো আমার চাচা শ্বশুরের গাড়ি দেখছি যে আসতেছে, তো আমি সামনে খাড়া হয়েছি যে আমার নিয়ে যাবে, নাহলে আমার মেয়েরা থিয়া যাবো। তো মনে করেন যে গাড়ি ব্রেক করছে রানিং এ। কইতেছে বউ তুমি এখানে কেন? আমি কই কি যে কাকা সামনে আপনার ভাতিজার গাড়ি আমার ধরতে হবে। কই কেন কি হয়েছে? আমাকে জান না। পরে ঠিক এই ঘাটে ঢুকা মন্তরি ভাইয়া, ওনার গাড়ির পিছনেই আমার গাড়ি। আমি নাইমা আবার গাড়িতে উঠছি আমার হাজবেন্ডের গাড়িতে উঠে কি করছি, কেবল দাঁড়াইছি, আমার হাতে থেকে ব্যাগ নিয়ে গেছে থাবা দা ওই ওই মেয়ে। আমার হাতে পার্স ছিল, পার্সের টাকা পয়সা ছিল। উনি যখন থাবা দিছে তখন আমিও কি করছি, ওনার একটা থাবড় দিছি। ওনার নাকের থেকে নাক থেকে অনেক ব্লাড যাচ্ছিল। থাবড়ের জন্য নাক ফুলটা মনে হয়তো ব্যথা পাইছে। তো ওখানে আমার হাজবেন্ড আমার অনেক চিল্লাচিল্লি করে যে নামো গাড়ি থেকে। গাড়ি থেকে নাইমা আজকে 2 মিনিট হয়নি যে আমি নাইমা মোচড় দিছি, ঘুরে দেখি গাড়ি নেই ঘাটে। আমাকে গাড়ি নেই, গাড়ি গেল কই? তো আমার তো আরো পরিচিত হুম, স্টাফ ড্রাইভাররা ছিল। তো আমি একজনকে বললাম যে ভাইয়া ফোন দেখেন তো গাড়ি কোথায় আছে। তো উনি কি করলো, ফোন দিছে, বললো যে গাড়ি অমুক জায়গায় আছে। তো যে জায়গায় গাড়ি আছে ওই জায়গায় আবার আমি গেছি, আমার সাথে একটা গাড়ির স্টাফ ছিল। তো গাড়ির মধ্যে গেছি আমি, ওই মেয়েটা, আমার হাজবেন্ড আর আরেকজন স্টাফ ছিল। তো আমরা 4জনই। তো আমি গাড়িতে উঠলাম আর আমি বললাম যে তুমি যে বিয়ে বসছো ও আমার হাজবেন্ডের কাছে, তুমি কি দেখো নাই যে ওর বউ আছে, বাচ্চা আছে? কয় এইসব আমার দেখার দরকার নেই তো। আমি বিয়ে বসছি, আমি সংসার করার জন্য বিয়ে বসছি। তো এক কথা দুই কথা তার সাথে আমার হাতাহাতি হয়। আমার যে গাড়ির স্টাফ ছিল একটা তুষার ভাইয়া, ও অনেক মারে, ওই মেয়েটাকে মাইর দেয়, ভালো মাইরই দিছিল। পরে আমি আবার ইট নিছিলাম, কারণ জিত মনের ভিতরে ইট নিছি। ইট না দেখে আর কি চিল্লাচিল্লি করছে যে কে কোথায় আসো, আমাকে মেরে ফেলতেছে। তো যেখানে গাড়িটা ছিল আশেপাশে তো ঘর বাড়ি ছিল, ওরা সবাই দৌড়ে আসছে যে আসলে কি হলো, এখানে চিল্লাচিল্লি করতেছে। তো পাশে আবার এক মামা বিচার আসছে, আমাদের গ্রামেরই চেয়ারম্যান, উনি বিচার করতেছিল। পরে ওই যে আমার মামা নিজে বলছিল যে আমি টাকা স্বর্ণ চুরি করে নিয়ে আসছি, ওই বিচারে ওই মামা ছিল ওই দিনকে ওই বিচারে। পরে ওদের 2জন আমাকেও নিয়ে গেল যে কি ঘটনা। পরে ওনারে সালাম দিলাম, বললাম যে আমি অমুকের ভাগ্নি লাগি, আপনি আমার ওই বিচারে ছিলেন। পরে আমারে বলল যে হ্যাঁ ঠিক আছে আমি চিনছি তোমারে। তো আমার হাজবেন্ডকে ওই যে মাওয়া ঘাট ফাঁড়ির মধ্যে নেওয়া হলো, আমার হাজবেন্ডকে আর ওই মেয়েটাকে দুটারে নেওয়া হয়েছে ফাঁড়িতে। নেওয়ার পরে পুলিশরা আরো আত্মীয় স্বজন আমার কিছু কিছু লোক ছিল, সবাই আসলো ওই ফাঁড়ির সামনে। তো ওই মেয়েটাকে অনেক বকাঝকা করছে। পরে পুলিশরা বলতেছিল যে এরকম বউ থিয়া তোমার আবার বিয়ে করা লাগে। আমার হাজবেন্ডের হাতে হাত করা দিয়া রাখছে। তো সারা দিন চলে যাচ্ছিল মেয়েটারে বোঝার জন্য যে তুমি আরেক জায়গায় বিয়ে বসতে পারবা, কিন্তু উনি তো 2টা বাচ্চার মা, উনি তো বিয়ে বসতে পারবে না। তো পুলিশরা সবাই অনেক রিকোয়েস্ট করছে, মেয়েটা মানছে। হুম। মানার পরে এখন বলছে যে টাকা 20,000 টাকা দিতে হবে। তো ওই মুহূর্তে টাকা পাবো কোথায়? আমি দৌড়ায় বাসায় আসি। আসার পরে ঘরের টুকিটাকি কিছু ছিল বিক্রি করছি। বিক্রি করার পরে আমার শাশুড়ির কাছ থেকে আরো টাকা ম্যাচ করে 30,000 টাকা নিয়ে গেছি। 20,000 টাকা ওই মেয়ের হাতে দেওয়া হয়েছে। মেয়ের টাকা দিছি মতো ইস্টামে সিগনেচার করছে যে আমি আর কখনো আসবো না, ডিস্টার্ব করবো না, কারণ আরো চেয়ারম্যান মেম্বার ছিল,
ওদের সিগনেচার নিয়ে ভাইয়া, বুঝছেন? জি। তো এটা মনে করেন এক পর্যায়ে যে কাজী অফিসে ছাড়া ছুটি যেভাবে হয় এভাবে কাজটা করে দিল ওখানে আর কি থানা থেকেই, যে যাক এটা যা একটা ভুল হয়ে গেছে এরকম আর করো না। তো মেয়েটা চলে গেছে, বুঝছেন, 20,000 টাকা নিয়ে। তো আর 10,000 টাকা ওখানে ছেলে মেয়েদেরকে আরো খাওয়ান লাগছে ফিটিং, কারণ ওরা অনেক দৌড়াদৌড়ি করছে। তো আমার হাজবেন্ডকে যে আমি পাইছি বাসায় নিয়ে আসছি, দুধ হলুদ দিয়ে গোসল করাইছি। পরে আচ্ছা, উনি তারপর? কি করছে, ওদিনকার রাত ছিল না, ওদিনকার হ্যাঁ গোসল করার পরে আমার বলে কি যে আমি আসতেছি। তো দিনটা বৃহস্পতিবার ছিল, উনি আবার চন্দ্রপাড়ার মুরিদ আমার হাজবেন্ড। আচ্ছা, তো তারপর কি হলো? হ্যাঁ বৃহস্পতিবার দিন তো আবার খানকায় লোকজন যায়। তো আচ্ছা। উনি বাসা থেকে বের হয়ে আর বাসা আসে না। তো আমি সারাটা রাত ঘুমাই না, যে আমার হাজবেন্ড খানকায় গেল। পরে ফোন দিয়া দিয়া খবর নিচ্ছে যে আমার হাজবেন্ড কই আছে, কই গেল। উনি কিন্তু আবার চলে গেছে ওই মেয়েটার কাছে, ঠিক আছে? ওহো! তো আমি পরের দিন সকাল ভোর 6টায় আমার আমার দেওরের বাসায় গেছি। আমি কি যে রাজু, এই ঘটনা তোমার ভাইয়ারা তো পাই না, তুমি কি জানো নাকি? কই ভাবি আমি জানি, আসেন আমার সাথে। তো আমার দেওর আমার নিয়ে গেল মুগদা বাসপট্টি, অথচ আমার হাজবেন্ড বলে আসছে যে আমার হাজারিবাগ থাকি। তো সত্য কোনদিন চাপা থাকে না। তো আমি গেলাম মুগদা বাসপট্টি। তো ওই যে বাসায় থাকতো আমার হাজবেন্ড, যে রুমে ছিল পাশে একটা দোকান। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে ওই মেয়েটার নাম জানি, নাম বলবো না। তো আমি দোকানদারে বললাম যে ওই আপুর হাজবেন্ড কি বাসায়? কয় হ্যাঁ রাত্রে তো আসছে ভাইয়া। তো আমি গেটের সামনে যাইতে না যেতে আমার হাজবেন্ড এই শার্ট পিনতেছে, শার্টটি পরছে কেবল লাগানি, বোতাম লাগানি শার্টের। তো আমি বললাম যে বাইর ঘর থেকে, কারণ আমি রাত ব্যবহার করছি, কারণ আমার মেজাজ খারাপ ছিল। খুব স্বাভাবিক। আমি কইছি তো বাইর ঘর থেকে। পরে আমার হাজবেন্ড তো ভয় পেয়ে গেছে যে ও এরকম ব্যবহার করতেছে। আর উনি কি করছে যে ওই মেয়েটা, ও শুনছে যে আমি প্রেগনেন্ট 2 মাসের। তো আমার দেওয়ার আমার পিছনে ছিল, ওই মহিলা কি করছে আমার পেটে লাথি দিছে। Shit! লাথি দিছে এভাবে দিছিল যে পিছনে একটা ওহহো! গর্ত ছিল ভাইয়া, আমি যদি গর্তে পড়তাম তো আমার সমস্যা হয়ে যেত। তো আমার লাথি দেওয়ার সাথে সাথে আমার দেওর ছিল পিছনে, আমার আবার ধরছে আমার দেওর যাতে আমি পিছনে পড়ি নেই। তো আমি আবার দাঁড়ায় কি করছি, মেয়েটার একটা জোরে একটা থাপড় দিছি। যে ও লাথি দিছে ওরা থাপড় দিছি মনে করে ওই আর কি ভিতরে আর কি ওর শোকেসের সামনে গিয়ে পড়ছে। থাপড় একটু পাতলা তো, হ্যাংলা তো। তো উনি নিচে পড়ছে মতো না, আমার হাজবেন্ডের শার্টের কলার ধইরা আমি টানটা নিয়ে আসছি, আইনাই গাড়িতে উঠছি। গাড়িতে উঠার পরে বাসায় আসলাম। যে পরে আমার আত্মীয় স্বজন কিছু ছিল আমার শ্বশুর বাড়ির, কিন্তু আমার না, আমার শ্বশুর বাড়ির আমার শাশুড়ি, আমার যে ফুফু শাশুড়িরা, ওরা চাচা শ্বশুররা সবাই বকাবাজ্য করছে যে এরকম সব ডিসমিস হওয়ার পরে তুই যে গেছো শোনে যে আবার আটকাইতো, কোনো ঝামেলা করতো, বুঝছেন ভাইয়া? জি। তো আমি ওখান থেকে আনার পরে 2009 সালের ঘটনা, আমি এখান থেকে রুম চেঞ্জ করব, একা একা সব জিনিসপত্র লোকজনদের নেই, আমার হাজবেন্ডে পাই না। হাজবেন্ড তো কি বলবো আর। পরে 2010 সালে আমার ছেলে হয়। তো আচ্ছা, দ্বিতীয় সন্তান। তৃতীয় সন্তান, তৃতীয় সন্তান। তৃতীয় সন্তান। একটা প্রশ্ন আপনার কাছে বর্তমানে আপনি কন্টিনিউ দেখছেন যে আপনার হাজবেন্ডের চারিত্রিক কিছু সমস্যা, সেটা নারী ঘটিত হোক বা সে জুয়ার হুম। সঙ্গে ইনভলভ ছিল, তো এর পরেও আসলে এই যে আপনার যে দ্বিতীয় সন্তান বা তৃতীয় সন্তান, তৃতীয় এই সন্তান প্ল্যানিং গুলো আপনি আসলে কিভাবে নিচ্ছেন যে প্ল্যানিং এই মানুষটা তো আসলে আসলে, স্টেবল না, তাই না? মানে আসলে আপনি ভাইয়া, নিজেও বুঝতে পারতেছিলেন যে এ হয়তো বা থাকবে না হ্যাঁ শেষ পর্যন্ত। হ্যাঁ আমি আপনাকে বলি যে আসলে আমার বিয়ের আগে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ধার্মিক ছিলাম একটু, মাশাআল্লাহ। ধার্মিক দিকে এখনো আছি মোটামুটি। হুম, হুম, কিন্তু আমি এদিকে আল্লাহ আল্লাহ তাআলারে অনেক ভয় পাইতাম, যে কারণ মানুষের কাছে শুনতাম যে একটা সন্তানরে নষ্ট করা যে কত বড় পাপ। কিন্তু right. আমার প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয় মেয়েও যে আমি প্রেগনেন্ট আমি জানি না। আচ্ছা, ওকে। তো 2 মেয়ে হওয়ার পরে তো দরকার ছিল না, কারণ দুজনই তো ভালো, ছেলে মেয়ে, ছেলে হোক মেয়ে হোক দুজনই যথেষ্ট। তো অবশ্যই। এই যে হাজবেন্ডটা যে বিয়ে শাদী করছে এই ভেজালের ভিতরে আমার আর কি মনে ছিল না যে আসলে আমার যে পদ্ধতিটা নিতে হবে এটা আমি আচ্ছা, কন্টিনিউ নিতে পারতাম না, ঠিক আছে? ওকে। এর মাঝেই কিন্তু আমার তৃতীয় ছেলে, যে তৃতীয় সন্তান 2010-এ। তো 2010-এ ভালোই যাচ্ছিল দিন, কারণ 9 সালে যে সমস্যার সমাধান করছি, এরপরে আমার হাজবেন্ড দেখি না যে আর কি ডানে বামে কোনো খারাপ কিছু দেখি না। আচ্ছা, ওই ফাইনালি ওই কেসটার কি হলো সেটা বলো। ওই যে মেয়ে আপনাকে ফাইনালি সে হচ্ছে লাথি মারলো বা আপনার বাজে সিনক্রেট হইলো দ্বিতীয়বার। না, যখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম ওখান থেকে, ওই মেয়েটা তো আর কিছু করতে পারে না, কারণ আমি আচ্ছা, গাড়িতে উঠে চলে আসছি।
হুম। কারণ তাকে তো আমি টাকা দিয়ে দিছি, সে তো টাকা নিয়ে গেছে স্বামীর বিনিময়ে। উনি ওকে। যদি বলতো যে আমি যাব না, তাহলে তো থাকতো উনি। উনি তো টাকা নিয়ে আসছে, তাহলে দোষ তো আমার স্বামীর, মেয়েটার তো দোষ না। কারণ আমার স্বামী ওর কাছে গেছে, ওই তো আর আমার স্বামীর কাছে আসে নাই। দোষ তো ওকে। অ্যাকচুয়ালি আমার স্বামীর দোষ। আমার স্বামী বলে এত টাকা নিয়ে গেছে, টাকাটি আমি আনতে গেছিলাম। হুম। আমি কি এই টাকা কি তোমারে দিবে সে? এটা তো ওকে দিয়েই তো আমি তোমারে আনছি। তো তুমি আগেই বলতা, তো তোমারে আমি ওর কাছে দিয়ে দিতাম, আমি চলে যেতাম। ঠিক আছে, তো 2011 ভালোই গেছে। 12 সালে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম। আমরা ফ্ল্যাটে আসলাম। ফ্ল্যাটে আসার পরে আমার দেওরে বিয়া করাইলাম। তো বিয়ার পরের দিন অনেক আনন্দ হয়েছে। তো আমার হাজবেন্ডের বন্ধু আছে একজন, ওই বন্ধু আর আমার হাজবেন্ড গেট লাগানো। তো আমি গেট লক করি, পরে গেট খুলছে ভাইয়া, কিন্তু ওই যে উনি যে ইয়াবা খায় এটা আমি জানি না। আচ্ছা, নেশা করতো। হ্যাঁ, নেশা করতো। কিন্তু আমি যে আমার ওহো! ঘরে খাটের উপরে দেখি যে এই যে টাকা, নতুন টাকাটা যে হুম, পেঁচা বানায় না আচ্ছা, এই প্রসেসটা আমরা নাই বলি। পাইপের। মানে এই হ্যাঁ, জিনিসগুলো আপনি হুম, হুম, দেখছেন সে যেগুলোতে হ্যাঁ। নেশা করতো। তো আমি এটি যখন খাটের উপরে দেখি, হুম, হুম। তো আমার যে বিয়ের আগে দেখতাম আমাদের বাড়ির আশেপাশে কিছু লোক হিরোইন খাইতো এভাবেই। আচ্ছা। তো আমার না, আমি শর্ট খাইছি একটা, যে আসলে এটা কি দেখলাম আমি, যে আমার হাজবেন্ড আর তার বন্ধু রুমে আছে। তো উনি স্বীকার যায় না। পরে আমার শাশুড়ির ফোন আনছি যে আম্মা দেখেন এই ঘটনা। আমি তো সংসার করবই না, আমি তো একবারে সংসার করবোই না। পরে আমার হাজবেন্ড অনেক রিকোয়েস্ট করছে, আমার শাশুড়ি বলছে যে আম্মু আমি আর খাবো না। ঠিক আছে, ও কিরা পর্যন্ত কাটছে যে ওই বাবা আর খাবে না, এটা ওই বিয়ের উপলক্ষে উনি আর কি খাইছে এটা। ঠিক আছে, মেনে নিছি। তো উনি কন্টিনিউ কিন্তু এটা খাইতো ভাইয়া। উনি টাকাও ইনকাম করছে, প্রচুর টাকা ইনকাম করছে। আচ্ছা। উনি 6টা গাড়ির ম্যানেজারি করতো, বাট ও নিজেও গাড়ি চালাইতো আমার হাজবেন্ড। তো উনি প্রায় প্রতিদিনই 10টা, 8টা, 5টা, এমন দিন গেছে 20টাও খাইছে। তো আস্তে আস্তে এই যে আমার মনে করেন 12 সালের শেষের দিক থেকে শুরু। তো এই একটা বছরই যে ওর প্রতিবাদ করতে গেলে আমার হাজবেন্ডের আমি প্রচুর মায়ের খেয়েছি। আমার এখনো অনেক কিছু মনে থাকে না। আমার ছোট মেয়েকে যদি আমি কোথাও পাঠাই, তো ওরে খুঁজি আমি। পরে আমার বড় মেয়েরা বলবে আম্মু তোমার মনে নাই ওরে অমুক জায়গা পাঠাইছো? আমাকে আম্মু আমার সত্যি মনে নাই কা। আমি এখন এইসব করি, আমি প্রচুর মায়ের খেয়েছি, বুঝছেন? হুম, তো যখন নাকি সে যে নিশা পানি করতেছে, কিন্তু 12 সালের ভাইয়া সে আমাকে কোনো কষ্ট দেয় নাই। আমার যখন যেটা লাগতেছে, ভরপুর সংসার আমার, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যার যেটা লাগতেছে, আমি এসব নিয়েই ব্যস্ত। কিন্তু ওই যে আমার ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, তাদের জন্য কিছু আমার রাখতে হবে। আমার এইসব কোনো টেনশনই ছিল না মাথার ভিতরে। তো 12 সাল শেষ, 13 সালের দিকে আমার দেওর আহ কলেজে উঠছে, কলেজে ভর্তি হয়েছে। তো বিক্রমপুর থেকে আসা যাওয়া ক্লাস করা তার জন্য অনেক কষ্ট। হুম, হুম, তো আমার শ্বশুর বলল যে তাহলে তোমাদের বাসায় ওই থাকুক, এখান থেকে লেখাপড়া করুক। হাসনাবাদ সাদন সিটি কলেজ আছে, এই কলেজে তারে আর কি ভর্তি করে দিল আমার শ্বশুর। তো আমাদের বাসায় থাকে, ওখানে লেখাপড়া করে, রাত্রে ঘুমায় আমাদের বাসায়। 2 রুমের ফ্ল্যাট, এক রুমে আমি থাকি। আর আমার বলতে আমি ভুলে গেছি যে আমার 2 মেয়ে, এক মেয়ের বয়স তখন 7 বছর, আর এক মেয়ের বয়স হলো আপনার 6 বছর, প্রায় 5.5, 6 বছর। ওদেরকে আমি মাদ্রাসায় দিয়ে দিছিলাম আবাসিকে, ওরা মাদ্রাসা থেকে পড়তো। তো আমাদের ফ্ল্যাট তো খালি, এক রুমে আমার দেওর থাকতো, আর এক রুমে আমি আমার হাজবেন্ড থাকতাম, 2 রুমে। তো আমার দেওর প্রায় 3-4 মাস থাকার পরে ওনার আবার রিলেশন ছিল এক মেয়ের সাথে। তো উনি কি করছে, পিকনিকে যাবে বলছে, পিকনিকের টাকা জমা দেওয়া হয়েছে। তো উনি পিকনিকে না গিয়া ওই যে মেয়েটার সাথে তার রিলেশন ছিল, ওই মেয়েকে নিয়ে চলে গেছিল ঢাকার বাইরে, আমার দেওর ভাইয়া, বুঝছেন? জি। হ্যাঁ। তো 2013 সালে তো আমার চতুর্থ বেবি। তখনও আমি একটা সমস্যার কারণে আমি আর কি কন্টিনিউ ওষুধ পানি খাইতে পারি নাই, অসুস্থ ছিলাম। তাই মনে করছি যে আমি অনেক অসুস্থই, কিন্তু আসলে যে আমি প্রেগনেন্ট এটা আমার মাথায় ছিল না। আমার ছোট বেবি যখন 4 মাস আমি প্রেগনেন্ট, ওই সময় আর কি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তো আমার দেওর যখন মেয়ে নিয়ে ভাগছে, ওই সময় আমার বেবির বয়স 6 মাস। তো আত্মীয়র মধ্যেই আমাদের, তো আমার দেওরের যে শাশুড়ি শ্বশুর ওরা আবার অনেক প্রভাবশালী ছিল। হুম, হুম। তো দেওরে খুঁজে পায় না, তার মেয়েকেও খুঁজে পাচ্ছে না।
তো বড় ভাই ভাবি আমরা গার্জিয়ান, আমার শ্বশুর প্রবাসী, এখনো প্রবাসে থাকে। তো আমার হাজবেন্ড আর আমি আমি গার্জিয়ান। তো আমি আবার ওই সময় একটা চাকরি করতাম মাল্টিপারপাসে। তো কারণ ঘরে বসে থাকি ভাল লাগে না। তো আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি যে 12 সালে 11 সালের দিকে আমার হাজবেন্ড রংপুর গাড়ি চালাইতো, ভাই বোন পরিবহন। তো উনি সবসময় বাসায় আসতো না। তো 15 দিন 20 দিন পরে আর কি ঢাকা আসতো। যেমন সকালে আসছে, বিকালে আবার চলে যেত। তো এভাবে উনি যখন বাসায় আসতো না সব সময়, তো আমি একা একা থাকতাম। তো বেশিরভাগই আমি ঘুমের ট্যাবলেট নিতাম, খায়া প্রায় সারাদিন ঘুমায় থাকতাম। ওই সময় আবার আমার মা থাকতো আমার পাশে। মায়ের নিয়ে আসছিলাম অনেক রিকোয়েস্ট করে যে আমি একা একা ফ্ল্যাটে থাকি আম্মু, আমার তো অনেক সমস্যা। তো আমার মায়ের নিয়ে আসছিলাম, মা ছিল অনেকদিন। তো ওই যে ঘুমের ট্যাবলেট খাই, তখন আমার এক বান্ধবী বলল, যেভাবে তো তোর শরীর অসুস্থ হয়ে যাবে, তো তুই ঘুমের ট্যাবলেট না খেয়ে আমাদের সাথে চাকরি কর। পরে আমার হাজবেন্ডে বললাম যে এই ঘটনা, তুমি তো কন্টিনিউ বাসায় আসো না, তাহলে আমি একটা জব করি। তো বলল ঠিক আছে করো। তো জব করতাম, ভালোই লাগতো আমার কাছে। প্রায় 7-8 ঘন্টা করতে হইতো। সকাল 9টা থেকে নিয়ে 12টা পর্যন্ত করতাম, আবার 3টা থেকে নিয়ে 5টা পর্যন্ত বাসায় চলে আসতাম। তো এর এর মাঝেই আমার হাজবেন্ড তখনও রংপুরের গাড়ি চালায়, 2013 সাল। তো আমার দেওর দেখে যখন খুঁজে পাচ্ছে না ভাইয়া, তো তখন কি করছে আমার ওই যে দেওরের শাশুড়িরা ওদের ওখান থেকে মামলা করছে। সুতারপুয়া গেন্ডারা থানা থেকে মামলা করছে, ওখান থেকে মামলা আসছে শ্যামপুর থানায়। শ্যামপুর থানা থেকে মামলাটা আবার আসছে আমাদের কেরানীগঞ্জ থানায়। তো আমি ইয়াতে গেছি, অফিসে গেছি। তো আমার হাজবেন্ড বাসায়, তো পুলিশ আসছে আমার হাজবেন্ডকে আর কি মারধর করে নিয়ে যাচ্ছে। তো ওই যে হাসনাবাদের ওখানে নিয়ে যাচ্ছে, তো আমার কাছে ফোন আসছে যে তার হাজবেন্ডকে ধরে নিয়ে যাচ্ছে। আমি কি কিসের জন্য, কয় আমি জানি না। তো গিয়ে দেখি কি যে একটা সাদা মাইক্রোর ভিতরে আমার হাজবেন্ডকে নিতেছে। তো আমি বুঝতে পারি না ওই মুহূর্তে যে কেন নিচ্ছে, কি আসল বিষয়ে। আসলে আমার তখন একটা ভুল ছিল যে হাজবেন্ডের নিতেছে, কোনো কাগজ নেই, ওয়ারেন্টের কোনো কাগজ নেই, আমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে। আমি কি করলাম যে হাজবেন্ডকে নিয়ে গেল, পাশে এক মামারে বললাম যে মামা, ওনারা যে নিয়ে গেল, তাহলে আমি কিভাবে কি করব। কয় কি সমস্যা নাই, কে তুই দেখ খবর নিয়ে কোন থানা নিয়ে গেছে। তো এখন শুনি পরে যে গেন্ডারিয়া থানা। হুম তো হুম আমি ওই সময় কিছু বুঝতাম না ভাইয়া, থানার ব্যাপারে, যে কোর্টের ব্যাপারে আমি এসব জানিই না। তো আমি কিভাবে কি করব, আমার পিছনে তো কেউ নেই। আমার শ্বশুরে ফোন দিলাম, কয় আমি দেখতেছি, রাখো। তো আমি কি করলাম, আমার হাজবেন্ড যেদিনকে আর কি পুলিশ নিয়ে গেল, ওদিনকে আমার হাজবেন্ড আমার সকালে টাকা দিছে 10,000। তো ওই 10,000 টাকা আমার সাথে ছিল। তো আমি ওই টাকা নিয়ে বের হয়েছি। অফিসে যে কালেকশনের টাকা ছিল ওইটি সব জমা দিয়ে আমি আবার কি করলাম যে আমার হাজবেন্ডকে কোন থানায় রাখছে, গেলাম রানীগঞ্জের থানায়, ওখানে পাইনি কে হাজবেন্ডে, বললো শ্যামপুর থানা। আবার আসছে শ্যামপুর থানা, ছোট মেয়েটাকে মার কাছে বাসায় রেখাই। তো এই থানা থেকে আবার আসলাম কই গেন্ডারিয়া থানা। এখানে আইসা দেখি আমার হাজবেন্ড নাই থানার ভিতরে। ব্যাপার কি, আমার হাজবেন্ডকে কই নিল। তো আমার গেছে মেজাজ খারাপ হয়ে ভাইয়া। হুম তো আমি কি করলাম যে যে মেয়েটা গেছে আমার দেওরের সাথে, তার বাবার বাসায় গেছি, সাধনা 5 তলা তাদের বাড়ি নিজেদের। তো আমাদের আবার আত্মীয় লাগে, আমাদের কাছের আত্মীয়। তো আমি গিয়ে আমাদের সম্পর্কে মেয়ের বাবা আমার নানা লাগে, আমরা ছোট যেমন বিক্রমপুরে আসতাম, দুষ্টামি ফাজলামি করতাম। তো উনার উপরে আমার রাগ যে তোমার মেয়ে চলে গেছে, তোমার মেয়েকে তুমি দেখে রাখতে পারো না, এই দোষ কি আমার স্বামীর, তুমি আমার স্বামীর ধরে আনছো কে। তো আমি যে চিল্লাচিল্লি করছি, আশেপাশের লোকজন জানতো না যে তার মেয়ে ভাগনার সাথে চলে গেছে। বুঝছেন ভাইয়া, এটা জি আমার অপরাধ ছিল ওখানে, যে কথাটা বলা উচিত হয়নি। কিন্তু আমার মাথা ঠিক নাই যে আমার হাজবেন্ডকে কেন আনছে, হুম হুম আমার হাজবেন্ডকে আমি কিভাবে আনবো, কারণ উনি না থাকলে আমার সংসার চলবে কিভাবে। তো আমি ওখান থেকে থানায় আসি। আসার পরে ওই যে ওনার সাথে যে আমি রাগ ব্যবহার করছি, এটা তার আমার উপরে রাগ। আমি থানায় আসতে না আসতে আমার আমার নামে মামলা দিল, শিশু পাচারকারী মামলা আচ্ছা থানায়। তো আমি যখন আমার হাজবেন্ডকে আর কি, যে পুলিশদের হাতে রুল আছে না, রুলটা যখন পিটাচ্ছে আমার স্বামীকে, তো আমি চিৎকার মারছি যে কেন আমার হাজবেন্ডকে মারতেছেন। তো এই কথা বলার পরে আমিও 2টা বাড়ি খেয়েছি। পুলিশ আমাকেও 2টা বাড়ি দিছে যে চিল্লাচ্ছ খুব কেন। স্বাভাবিক হ্যাঁ, আমাকেও বাড়ি দিছে, আমি চিল্লাচ্ছি কেন। তো আমি ওর বাড়ি দেখাই আমি আর কি বলছি ঠিক আছে আমি আসতেছি। তা আমি যখন বাইর হবো গেটের এখানে আমার ডাক দিছে, এই এই তুমি কোথায় যাচ্ছ। আমি কি কেন, আমার নামে তো কোনো মামলা নাই, কেন, না তোমার নামে মামলা আছে।
তো আমি রাত্রে সারা রাত্র থাকি, অফিস রুমে আমার রাখছে, আর আমার হাজবেন্ড আয়না রাখছে হাজতে। তো পরের দিন সকালে আমার মা, আমার ফুফু শাশুড়ি আমার ছোট মেয়েটাকে নিয়ে গেছে। সারা ওই যে দুপুরে বাইরে হয়েছি, বাচ্চা বুকের দুধ খায়, সে কিন্তু দুধও পায় না, সারা দিন যাচ্ছে, সারা রাত যাচ্ছে। তো পরের দিন সকালে বাচ্চাকে নিয়ে গেছে, তো বাচ্চা কুলে নিছি। তুলে নেওয়ার পরে তো আমি মনে করছি যে আমাকে ছেড়ে দিবে। তো 10টার দিক দিয়ে যখন আমাকে কোর্টে নিয়ে যাবে, ওই সময় ওই থানার এক পুলিশও বলতেছে যে বাবুকে রেখে যান, আপনি তো একটু পরে চলে আসবেন। আসলে ভাইয়া আমি জানি না যে আমি কোর্টে গেলে আমি ওখান থেকে চালান হয়ে যাব। আমার মেয়েটা তখন 6 মাস বয়স, বুকের দুধ খায় আমার মেয়েটা। আমার মেয়েটাকে থুয়ে যখন যাই, আমার এই কষ্ট আসলে আমার চোখে পানি আসতেছে না। অনেক লিসনাররা প্রশ্ন করতে পারে যে আপুর জীবনে এত কষ্ট আসলে, তিনি তো কোনো কান্নাই করতেছে না। আসলে আমি অনেক কেঁদেছি এই জীবনে, আমার চোখে আর পানি আসে না। ঠিক আছে, লিসনারদের প্রশ্ন হইতেই পারে ভাইয়া এটা। হ্যাঁ, কিন্তু আমার চোখে আর ভাইয়া জল আসার প্রশ্ন ওঠে না, কারণ আমি এখন পাথর হয়ে গেছি। এই 18টা বছরে আল্লাহ পাক আমার ভিতরে এই যে কান্দা জিনিসটা আমি পছন্দই করি না। বর্তমানে আমি কান্দি না, কিসের জন্য কাঁদবো? তো আমার মেয়েটাকে যখন রেখে যাই আমি, ওখানে সারাদিন পার হয়ে কোর্টে আমাদেরকে উঠায়। কোর্টে উঠানোর সময় আমার হাজবেন্ড একটা উকিল ধরে, ওই উকিলরে বলে কি 4,000 টাকা দাও। তো আমি 4,000 টাকা দিয়ে আমাকে দিতে বলছে, কিন্তু আমার হাজবেন্ড বুঝে না যে উকিল কিভাবে ধরতে হবে কিংবা টাকাটা কিভাবে ডিলিং গুলা কিভাবে করতে হবে। হ্যাঁ, উনি জানে না, কিন্তু একটা উকিল ধরছে, উকিল বলছে যে আমি জামিন করাই দিব। যে আসলে যে এই যে জামিনের ব্যাপারটা যদি আমি কোর্ট পর্যন্ত না যেতাম তাহলে বুঝতাম না যে আসলে যে জামিন কিভাবে। কতদিন আপনাকে জেলে থাকতে হবে প্রায়? না, আমি বেশি দিন থাকি নাই। আমি যেমন শুক্রবার দিন বিকালে আমার নিয়ে গেছে সেন্ট্রাল জেলে, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার দিন 10টার দিকে আমার 3 থেকে 4 দিন। 3 দিন। আপনার হাজবেন্ডের কয়দিন জেল হয়? আমার হাজবেন্ড 7 দিন থাকে, এর মধ্যে জামিনে নিয়ে আসি আমি। আচ্ছা, আমি যেমন সোমবার দিন বাইর হই, মঙ্গলবার বুধবার দিন আমার হাজবেন্ড নিয়ে আসছি যাবে। বেশ কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো আমাকে এখন থেকেই করতে হবে, বিকজ আমাদের প্রোগ্রামের যে নির্ধারিত সময় সেটা প্রায় আর 20 মিনিটের মতো আমি হয়তো আপনাকে দিতে পারবো, 15 থেকে 20 মিনিট। বাট এর আগে কিছু প্রশ্ন আপনার কাছে রত্না, সেটা হচ্ছে মানে এই যে এত কিছু ঘটছে আপনার জীবনে, এর মধ্যে মানে আপনার পরিবারের মানুষজন আপনাকে সাপোর্ট করছে? না না, আমার পরিবারে কেউ ছিল না সাপোর্টে, আজ অব্দি আমার পিছনে কোনো সাপোর্ট নেই। আচ্ছা, আমার যেমন ভাই আছে, মা আছে, বোনেরা আছে, ওদের কোনো সাপোর্ট নেই আমার পিছনে আজ অব্দি। যে আমার 4টা ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, আমি অনেক দিক দিয়ে অনেক সমস্যা আছি, কিন্তু তাদের কাছে কিছু শেয়ার করতে পারি। এই যে মানে ফাইনালি তাকে হচ্ছে পুলিশ নিয়ে গেল, তো এরপর তার যে চারিত্রিক প্রবলেম গুলো ছিল, সে বিভিন্ন নেশা গ্রহণ করতো, জুয়া খেলতো, বিভিন্ন দেখা গেছে যে নারীদের প্রতি তার আসক্তি ছিল, এবং আপনাকে থাকা অবস্থায়, আপনি তার জীবনে থাকা অবস্থায় সে আরেকটা বিয়ে করে, যেটা বাংলাদেশের ল যেটা বলে যেটা আইন দণ্ডনীয় অপরাধ। আপনি কোনো অ্যাকশন কেন নিলেন না? না, আমি তো বললাম না, আমি এইসব ব্যাপারে কিছু বুঝতামই না। ওই যে আমি যখন 3 দিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম, আমি ওখানে বুঝতে পারছেন অনেক কিছুই শিখছি, কারণ চোখে দেখছি। কারণ আমি কি মানে একটা মেয়ে দেখার মতন, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এই মেয়েরা আর কি নেশা করতেছে কিংবা জাল টাকার ব্যবসা করে, কেউ বাবার ব্যবসা করে। ওটা হলো জেলখানা, হলো আরেক সংসার জগৎ। আমি যে 3 দিন ছিলাম, আমার কাছে আর কি ভালোই লাগছে। মানুষ শুনলে লিসনাররা হাসবে যে আপুটা কি বলতেছে, যে আমার কাছে মানে আপনার কাছে যেটা মনে হচ্ছে যে নানা রকম মানুষ এখানে, এবং আপনার চাইতে বয়স কম, এবং যাদেরকে আপনি এখানে আশা করেন নাই, এবং অদ্ভুত রকম সব ক্রাইম করছে এখানে, তারা হচ্ছে সাজা ভোগ করছে। কিন্তু বেশিরভাগই মিথ্যা মামলা ওখানে যারা গেছে। না, কিন্তু এছাড়াও দেখা গেছে যে অবশ্যই আপনি যেই জিনিসগুলো দিলেন, ড্রাগ ডিলিং হোক বা হচ্ছে নকল টাকা, ডেফিনেটলি এই জিনিসগুলো তো অন্যায়ের তো সাজা ভোগ করতেই হবে অবশ্যই, রাইট? তো ফাইনালি আপনারা ছাড়া পাইলেন, ছাড়া পাওয়ার পরে কি হলো? ছাড়া পাওয়ার পরে যেমন 2013 সাল গেছে, 14 সালের দিক দিয়ে আমরা এইদিকে পুলিশের কাছ থেকে যখন ছাড়া পাইছি ভাইয়া, তখন হাজবেন্ডের সাথে আমি শেয়ার করলাম যে দেখো, ঢাকা শহরে আমরা থাকবো না, কারণ তুমিও যে রংপুর কুড়িগ্রাম গাড়ি চালাও, তাহলে আমরা ঢাকা শহরে থেকে কি করবো বলো? তুমি ঠিক মতন বাসায় আসতে পারো না, তাহলে আমরা কুড়িগ্রাম চলে যাই। কারণ ঢাকায় থাকলে ওদের কোনো সমস্যা হইলে তোমার আব্বু দেশের বাইরে থাকে, তুমি গার্জিয়ান, আমাদের উপরে ঝড় তুফান আসে। আমার আরেকটা দেওর আছে, তা সেও যদি কিছু করে, উনার সব ঝামেলা আর কি আমাদের ঘাড়ের উপরে।
তাহলে এইসব চিন্তা ভাবনা কইরা ভাই আমার হাজবেন্ডকে যে বললাম, আর আমার হাজবেন্ড যেহেতু এখানে বাবা খায়, তো আমার একটা আর কি ভিতরে ই জাগলো যে আমার হাজবেন্ডকে এখান থেকে নিয়েই যাই। তাহলে ও যে দেশে যাবো ওখানে তাহলে নিশা পানি পাবেও না, খাবেও না। কিন্তু আমি তো জানি না যে আমাদের ঢাকা থেকে কুড়িগ্রামে নিশা পানি আরো বেশি। তো আমি অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটের জিনিসপত্র সব নিয়ে আমি কুড়িগ্রাম চলে যাই। কুড়িগ্রাম গিয়ে ফ্ল্যাট নেই, 2 রুমের ফ্ল্যাট নেই, ওখানে থাকি। ওখানে কয়েকদিন ভালোই ছিলাম ভাইয়া। থাকার পরে জানতে পারি যে ওখানে আমার হাজবেন্ড হিরোইন খায়। ঠিক আছে, যখন হিরোইন খায় রোজার মাস, আমি বাচ্চাদেরকে নিয়ে আর কি অনেক কষ্ট করতেছি, যে কারণ ঢাকা তো গ্যাসে রান্তাম, ওখানে লার্কি চুলায় রান্না লাগে, অনেক কষ্ট। হাজবেন্ড সারা রাত গাড়ি চালায় আসে, এর ভিতরে দেখি প্রায় 2টা 3টা পর্যন্ত হিরোইন নিয়েই ব্যস্ত। বাসায় এসে গোসল করে কয়টা খায়, সে চলে যায়। তো এইভাবে করতে করতে ভাইয়া আমি ওখানে 6টা মাস ছিলাম, অনেক কষ্টে ছিলাম কুড়িগ্রাম। পরে আমি কি করছি যে রোজার 5 রোজার সময় আমার শ্বশুর বিদেশ থেকে ঢাকা আসে, তো 5 রমজানের দিন আমাদের বাসা যায়। কিন্তু আমার শ্বশুরদেরকে দিয়ে আমি একটু ইফতারি খাওয়াবো, ওই টাকাটাও আমাদের কাছে ছিল না, কারণ ওনার ছেলে তো কাজই করে না ঠিক মতন। তো আমার শ্বশুরের বিচার দিলাম যে আপনার ছেলে কিন্তু যে এইভাবে খায়, হিরোইন খায়। আমার শ্বশুর তো আমার বিয়ের আগে আমার শ্বশুরের সাথে আমি ফ্রি ছিলাম, আমার শ্বশুর সিগারেট না খাওয়াইছি, কিন্তু আমি আজ অব্দি আমার শ্বশুর আঙ্কেল করে ডাক দিই, নুরু আঙ্কেল করে ডাক দিই। ওনার হ্যাঁ যে আব্বাটা কিংবা শ্বশুর এভাবে কিন্তু তাকে আমি কখনো ডাক দিই, এখন ওই আঙ্কেল করে ডাক দিই আমার শ্বশুরে। তো আমার শ্বশুর কয় কি আমি ব্যাপারটা দেখতেছি। তো আমার শ্বশুর 9 রোজা চলে আসছে, তো আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া লাগছে সংসারের ব্যাপার নিয়ে। তো এক পর্যায়ে কিন্তু আমি গলায় দড়ি দিতে যাচ্ছি ওনার সামনে, আমার হাজবেন্ডের সামনে। উনি আমার বলতেছে কি যে মরতে পারস না। তো আমার ভিতরে মনে করেন যে ও আমার মরতে বলতেছে, তো মরবো কেন, আমি কেন মরবো? তো আমার ছোট মেয়েটার বয়স কেবল 2 বছর, 13 সালে 14 সালে লাস্টের দিক দিয়ে, 2 বছর হয় নাই। তো আমি চিন্তা করলাম কি যে ওরা এখান থেকে নিতে হলে আমার এখান থেকে সরে যেতে হবে কুড়িগ্রাম থেকে, তাইলে কিন্তু ওই আমার খুঁজতে বের হবে। ভাই আমি কি করছি, 9 রোজা 10 রোজা দিন সকালে আমার ছোট মেয়েটাকে নিয়ে আমি আবার বের হয়েছি বাসা থেকে। আমি অনেকবারই চলে গেছি, আমার বলতে মনে ছিল না, আমার সংসারে 18 বছর জীবনে আমি প্রায় বাসা থেকে রাগ হয়ে বের হয়ে যাই। কিন্তু 8 দিন 10 দিন পরে ও ঠিকই খুঁজে মাপ চায়, ভুলে গেছে, আবার সংশোধন হয় কিছুদিন, আবার যেমনটা হেমনি। তো আমি যখন 10 রোজার দিন বের হয়ে যাই, আমি জামালপুর চলে যাই আমার এক খালাদের বাসায়। তো ওখানে প্রায় 20-25 দিন আমি থাকি। এর ভিতরে কিন্তু আমার সাথে আমার আত্মীয় স্বজনের সাথে কিছু কিছু যোগাযোগ ছিল যে ও আমাকে খুঁজতেছে। কিন্তু সে কি করছে দেখেন, যারা নেশা করে তাদের ঘরে বউ আছে কিনা এটা তাদের মাথায় থাকে না, আবার মনে করেন ঘরে হাট বাজার আছে কিনা এটা তাদের মাথায় থাকে না। তাদের খালি একটাই ধান্দা থাকে যে ওরা ওই জিনিসটা কিভাবে তারা খাবে। প্রথম রোজার দিন আমার বলতে ভুলে নাই ভাইয়া, মনে নাই ভাইয়া, প্রথম রোজার দিন আমি কাঁচা লাড়কিতে রানতে রানতে রাত প্রায় 1টা বেজে গেছে। তো প্রথম তারাবি আমি যদি না পড়ি তা কেমন হয়, আমি রানতেছি ঠিকই, কিন্তু আমার রান্নার শেষে আমি মনে করেন যে তারাবির নামাজ আদায় করছি। তো ওনারে ফোন দিচ্ছি, কই আমি আসতেছি, উনি আর আসেন না ভাইয়া। আমি না পার থেকে 2:45 বাজে ওই লোকের বাসায় গেছি। বাসায় কেন গেলাম আমি ভাইয়া, আমাকে অনেক মারছে ওদিনকার, যে আমার মারছে, আমার পুরা শরীর আর কি রক্ত জমা গেছিল, আমি মানে দাঁড়াইতে পারি না, সে আমাকে এইভাবে করে মারছে। পরে আমি ওনারে বললাম যে ঠিক আছে আমি এখানে উপজেলায় বিচার দিব। তো পরে কি করলো যে থাক আমার ভুলে গেছে, কারণ বিচার দিলে যে বাসা নিশা পানি করতো ওনার ব্যবসা এটা, উনি বিক্রি করে, ওনার বাসায় সব ড্রাইভারদের আড্ডা, যে লোক বিক্রি করতো শহীদুল ভাই। তো আমি আর বিচার দেই না, আমি 10 রোজার দিন চলে আসি যখন আমার খালাদের বাসা জামালপুর, ওখানে ছিলাম 20-25 দিন। তো চাঁদ রাতের দিন আমি আবার ব্যাক করি ঢাকা, কারণ ও অনেক কান্দাকাটি করতেছে, আর এরকম করবে না, ভালো হয়ে যাবে। তো আমি আসার পরে 15 সাল, তো 16-17 সাল এই কষ্টের মাঝেই গাড়ি চালায় না ঠিক মতন, মনে করেন হাত বাজার দেয় না। তো আমি বোর হয়ে গেছি যে আসলে সংসারে ওকে আমি ডিভোর্স দিতে পারতেছি না। ডিভোর্স দিলে যেমন আমার ছোট মামারা, আমার আত্মীয় স্বজনরা বলবে যে তুই প্রেম করে বিয়ে করছিস, তো এখন ডিভোর্স দিস, ওরা হাসবে, ওরা হাততালি দিবে। তো আমি এই জন্য ডিভোর্স দিতে রাজি না। তো আমি কি করছি যে আমার ছেলে মেয়েরা এত কষ্ট করতেছে, ওদের মাদ্রাসায় যেভাবে আমার বাচ্চা 4টা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মানে নিজের হাতে তৈরি করে দিচ্ছে, আমি যেভাবে গড়াইছি, যা খাইতে দেই, যা পিনতে দেই, কখনো বলে না যে মা এই জিনিসটা লাগবে, আবদার করে না। কিন্তু আমার মনে কষ্ট যে ওদের আবদার মাঝে মধ্যে আমি পূরণ করতে পারি না ভাইয়া।
তো 18 সালের দিকে, হ্যাঁ 18 সালের জানুয়ারির দিকে আমি যে রুমে ছিলাম, পাশের এক আপা বলতেছে যে তুমি এত কষ্ট করো কেন, তোমার হাজবেন্ড এত বড় গাড়ি চালায়, আসলে বড় গাড়িটা সবাই দেখে কিন্তু ও যে কি করে এটা তো কেউ দেখে না আমার হাজবেন্ডের, কারণ উনি যা ইনকাম করে ভাইয়া, উনি মনে করেন যে 10%-এর ভিতরে 8% ওনারই লাগে, তো 2% আমার হয় না, আমি খাবো না, ঘর ভাড়া দিব, ছেলে মেয়েদের কাপড় চোপড় আছে, ওষুধ পানি ইত্যাদি অনেক কিছু। তো আমি 18 সালে সিদ্ধান্ত নিলাম, ওই আপু বলতেছে তো তুমি বিদেশ চলে যাও না কেন, আমি কই কি তা এরকম পরিচিত লোক তো আপু আমার নাই। তো উনি বলছে যে আমি আছি, তো উনি আমার নিয়ে যায় পল্টন আকাম টাওয়ারে আসি আমি। তো প্রথম দিন আসার পরে তো আমি আর, কত সালের ঘটনা এটা 18 সালের ঘটনা, জানুয়ারির দিকে। তো আমি আসি, আয়সা ওই লোকের সাথে পরিচয় হয় আমার, পরিচয় হওয়ার পরে তো বললো আমার অনেক বুঝাইছে, দেখো বিদেশ যাওয়া ভালো না এই সেই। তো আমার অসংখ্য সংসারে অভাব, যে আমার বাচ্চাদেরকে লেখাপড়া করাতে হবে, কারণ আমি মাসে 20,000 টাকা যদি বেতন পাই ভাইয়া, তো 15,000 টাকা যদি আমার 4 ছেলে মেয়ের পিছনে খরচ হয়, তো আমার মাসে 5,000 টাকা করে আমার জমবে। আমি এইসব চিন্তা ভাবনা কইরা কিন্তু আমি অন্য কোনো চিন্তা ভাবনা করি না যে স্বামী সংসার ছেড়া দেই কিংবা বিয়া শাদী বইয়া যায়, কত কষ্ট করবো। তো আমি এইসব চিন্তা ভাবনা করে ট্রেনিং এ ভর্তি হই। ট্রেনিং এ ভর্তি হওয়ার আগে প্রথমে পাসপোর্ট বানাই ভাইয়া, এই গিয়া যে কি যেন জায়গার নাম, জালগুড়ি, জালগুড়ি না কি নাম জায়গার, নারায়ণগঞ্জের ওইদিকে। তো ওখানে গিয়া পাসপোর্ট বানাই, আমার 1 টাকাও খরচ হয়নি বিদেশ যাইতে। আমার যে ছিল, মালিক ছিল, উনি সব বহন করছে। তো আমি যখন ইয়াতে যাব, ট্রেনিং এ গেলে প্রায় 1 মাস দরকার। আমার হাজবেন্ডের সাথে আমি ঝগড়া করি, কারণ ঝগড়া না করলে আমি বাসা থেকে বের হতে পারবো না। তো ওনার সাথে ঝগড়া করে প্রায় 1 মাস আমার ট্রেনিংটা আমি কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে ট্রেনিং সেন্টার থেকে যেদিনকে আমার কাগজ দিবে, এর 3 দিন আগে আমি আর কি আবার আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করি যে থাক আমার ভুল হয়ে গেছে, থাক আমি আর কোথাও যাব না, আমার এবারের জন্য মাফ করে দাও। তো কারণ ওর সাথে আমি মিল দিতে হবে, কারণ আমার যাওয়ার আগ পর্যন্ত। তো আমি আবার ভাইয়া, উনি আমার কি করলো, নিয়ে গেলো পল্টন থেকে, আমি গাড়িতে উঠলাম, উঠার পরে যাই বাসায়। বাসায় যাওয়ার পরে মিট হয়, তো ভালোই ছিলাম। তো উনি আবার প্রায় 15-20 দিন বসা ছিল বাসায়। জুলাই মাসের 1 তারিখে উনি আবার গাড়িতে আসে। তো উনি একটানা 13 দিন বাসায় যায় না ভাইয়া, বুঝছেন। তো আল্লাহরই মনে রহমত ছিল যে উনি বাসায় আসে না, কিন্তু আমি যে আমার টিকিট সব কমপ্লিট হয়ে যাচ্ছে এটা সে জানে না। আর আমার আশেপাশে যারা ছিল তাদেরকেও আমি জানাই নাই, খালি জানতো আমার মেয়ে 3 জন আর আমার ছেলে জানতো। কিন্তু আমার মেয়েরা অনেক খুশি ছিল ভাইয়া যে আম্মু তুমি বিদেশ যাচ্ছ, আমার জন্য টাচ মোবাইল আনবা। একজনের হ্যাঁ আবদার, ছোট মানুষ তো ওরা। তো আমি যখন যাই ওদেরকে মাদ্রাসায় দেই, 3 মেয়েকে ওদের মাদ্রাসায় ভর্তি করে ওদের আবাসিকে রেখে যাই। 3 মেয়ে, ছেলেটাও আবাসিকে থাকে। তো আমি জুলাই মাসের 13 তারিখে আমার ফ্লাইট, রাত 9টায়। তো এর ভিতরে আমার হাজবেন্ডের সাথে 13 দিন এমনি কথাবার্তা হয়, কি করতেছো, রাঁধুনি, বাচ্চারা কি করে। তো 13 দিনকার দিন যখন আমি এয়ারপোর্টে সব আর কি প্লেনের সামনে যখন চলে গেছি, ইমিগ্রেশন পার করে, তখন আমার শাশুড়ির কাছে ফোন দিছি আমি যে আম্মা আপনার ছেলেকে দেখেন। কয় কেন, তুমি কই যাচ্ছ? আমি বাইরে চলে যাচ্ছি। কয় কাজটা ভালো করলো না। পরে সাথে সাথে আমার হাজবেন্ডের মানে ফোন দিছে আমার শাশুড়ি। পরে আমার হাজবেন্ড আর কি আমার ফোন দিছে, বলে যে কই তুমি? আমি এয়ারপোর্টে। এই কথা বললা ভাইয়া, উনি কিন্তু আর কোনো কথাই বলে নাই কা, যে আমি যাচ্ছি। উনি কিন্তু যদি রিকোয়েস্ট করতো যে তুমি যাও না, ভালো মন্দ, আমার মনটা চেঞ্জ হইতে পারতো। ঠিক আছে, উনি কিছু বললো না, তো আমি তো চলে গেলাম। যাওয়ার পরেও যে সৌদি যাওয়ার পরে ভালোই, ওখানে গিয়ে এক বাঙালি পাইছি ও বাসায়, কিন্তু যে বাসায় গেছিলাম ওই বাসায় অনেক লোক, প্রায় 32 জন লোক, ছোট বাচ্চা মিলায় আর কি। বয়স্করা ছিল 11 জন, আর তাদের এই 6 মেয়ের ঘরে ছিল 18 জন ছেলে মেয়ে। তো ভালোই ছিলাম 15 দিন পর্যন্ত, কারণ হাজবেন্ডের জিদ ছিল একটা মনে যে হাজবেন্ডের সাথে যোগাযোগ করব না কিংবা তারে ফোন দিব না। আমি করি নাই 15 দিন, যোগাযোগ করি নাই কে। কিন্তু 16 দিনের মাথায় আবার ফোন দিছি আমার ভাইয়ার মোবাইলে। পরে দেখি আমার হাজবেন্ড রিসিভ করছে ভিডিও কলে। এখন সেও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, কারণ এতদিন যোগাযোগ নাই। যতই রাগ করে বলছি যে তার সাথে যোগাযোগ করব না, তো এই যে উনি যে রিসিভ করার পর থেকে ভাইয়া আমার সাথে প্রতিদিন যোগাযোগ করতে চাইতো, কিন্তু আমার ভিতরে অনেক রাগ ছিল, আমি তার সাথে যোগাযোগ করতেই চাইতাম না। মোট কথা তার কথা আমি শুনতেই চাইতাম না ভাইয়া।
যে এই লোকটা আমাকে এত শাস্তি দিছে ওনার কারণে আজকে প্রবাস প্রবাস তো মুখের কথা না। আমি যে গেছি আমার সকাল 7টা থেকে নিয়ে রাত 11টা 12টা পর্যন্ত আমার ডিউটি করতে হয়েছে। তাদের করার সাথে সাথে তাদের কাজ করতে হবে। আপনি ভাত খাইতে বসছেন, আপনাকে ডাক দিবে, সাথে সাথে আপনার যেতে হবে। প্রবাসের টাকা আনা বহুত কষ্ট। এই যে আমি যে গেছি, আমি কি সুখের জন্য গেছি না কষ্টে গেছি? আমার বাচ্চাদেরকে আমি ঠিক মতো রোজার মাস কোনো ইফতারি দিতে পারি না, খাওয়ান দিতে পারি না। কিসের জন্য আমি প্রবাসে যাব? এরকম স্বামী থাকতে, স্বামী কম টাকা ইনকাম করে কিন্তু উনি তো টাকা কাজে লাগায় নাই। আমি প্রবাসে যাওয়ার পর মাসকে মাস সে গাড়ি চালায়। আমি আমি যখন ছিলাম তখন তো এভাবে গাড়ি চালায় নাই সে। পরে মনে করেন প্রবাসে প্রায় 11 মাস ছিলাম আমি। এই 11 মাসেই আমার হাজবেন্ড অনেক কান্দাকান্দি করতো ভাইয়া, অনেক কান্না করতো, কারণ ফোন দিলে সে কাঁদতো। এগুলা কি এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল কি? এটা ব্ল্যাকমেলের মতনই, কারণ আমি যে যে সময় আপনি যখন দেশে ছিলেন তখন তো আপনার প্রতি মায়াটা তার ছিল না। ছিল না, হ্যাঁ মায়া ছিল না। কিন্তু ভাইয়া দেখেন, আমি যখন প্রবাস চলে গেছি, আমি তো একটা যে কোনো আশা নিয়ে গেছি যে আমি আসছি, এত বছর থাকবো, আমি যাবো, আমার ছেলে আছে মেয়ে আছে, তাদের জন্য কিছু করব, তারপর বাংলাদেশ ব্যাক করব আমি। কিন্তু ভাইয়া ও যেভাবে কান্দাকাটি করতো, আর সবচেয়ে বড় কথা যে আমি যাওয়ার 2-3 মাস পরে, 2-3 মাস যায় নাই, আমার মেয়েদেরকে মাদ্রাসা থেকে নিয়ে আসছে আমার শাশুড়ি। কেন নিয়ে আসছে? বাসায় ওদের মাদ্রাসায় ভাল লাগে না, স্কুলে ভর্তি করবে। ঠিক আছে, তো আমার ছেলে যে হাসনাবাদ জান্নাতুল মাওয়া মাদ্রাসা আছে, মডেল মাদ্রাসা, তো ওই প্রিন্সিপালের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, আঙ্কেলটার সাথে। পরে আঙ্কেলকে ফোন দিলাম যে আঙ্কেল, আমার 2 মেয়ে ভর্তি হবে, তো ওদের সবকিছু গুছাই দেন আপনি। তো আমি টাকা ওইভাবে পাঠাইতাম, মাসে 20,000 30,000 আমি ওখান থেকে মেয়েদের বেতন দিতাম, ওদের টুকটাক যা লাগতো আমি পাঠাইতাম। এখানে আমার হাজবেন্ডও খরচ করতেছে। তো আমি 6-7 মাস পরে ভাইয়া সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে যে এত কষ্ট করতেছি, যে আমার 5 মাসের মাথায় আমার দাঁতে একটু প্রবলেম হয়েছিল ভাইয়া। তো এই দাঁত দাঁত আর কি তুলতেই হবে, তোলা ছাড়া আমার কোনো উপায় নেই কা। তো ওরা একটা টাকাও খরচ দিবে না আমার ম্যাডামে। তো আমি ওই দেশে 400-500 রিয়াল আমার খরচ দিছে। আমি দাঁতটা তুলে আসছি ভাইয়া, ওরা আমাকে একটু বসতে দেয় না, কয় তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি কাজ কর। তো আমি দাঁড়াইতেই পারতেছি না, যে আমার দাঁতটা যে আমি তুলছি, আমি দাঁড়াইতেই পারতেছিলাম না। পরে আমি আমার ওখানকার অফিস মাকতাব বলে, তো আমি অফিসে বাঙালির সাথে যোগাযোগ করি যে দেখ আমার এই সমস্যা, আমারে বলে আমার ছুটি দিতে 2 দিন। পরে ওদেরকে কি বলছে জানি না, পরে আমার ম্যাডাম এমনি বলতেছে যে যা গিয়া ঘুমাই থাকগা, সকালে উঠে কাম করবি। আমি ঘুমাইতে গিয়ে ভাইয়া আল্লাহর কাছে খালি দোয়া করছি, আমি আল্লাহ সকালে আমার ব্যথাটা কমাই দিও, দাঁতের ব্যথা, নাহলে তো আমার কোনো উপায় থাকবে না। সকালবেলা এই ব্যথা নিয়ে আমি কাজ করব কিভাবে? পরের দিন সকালে যখন আমি উঠছি, আমার ব্যথা ছিল না আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যে এই ব্যথার জন্য, কারণ ওরা একটা দাঁত উঠাইলে যে কেমন লাগে, যে দাঁত উঠায় সেই বুঝে, কিন্তু ওরা বুঝে না ভাই, ওরা অনেক নিষ্ঠুর। যারা সৌদির ম্যাডামরা আছে, ম্যাডামের মেয়েরা আছে, ওরা অনেক নিষ্ঠুর। কারণ নিজের চোখে যদি না দেখতাম, না থাকতাম না, তাহলে বুঝতে পারতাম না যে আসলে সৌদি আরবের লোকরা কেমন। ঠিক আছে, তো আমি প্রায় 8-9 মাসের দিকে সিদ্ধান্ত নেই যে আমি বাংলাদেশ ব্যাক করব। কারণ আমার মেয়েদের লেখাপড়া হচ্ছে না, মা একটা ঘরে না থাকলে মেয়েরা কিভাবে এই ঘরে থাকে। আর আমার হাজবেন্ড বাজার হাট সব দিতেছে, আমিও টাকা পাঠাচ্ছি, আমার হাজবেন্ডের টাকাও নষ্ট হচ্ছে, আমার টাকাও নষ্ট হচ্ছে, তাহলে আমার লাভ কি বিদেশ করে? তো আমি ওই মধ্যে পুলিশে ধরা দিলাম। পুলিশে ধরা দেওয়ার পরে তো পুলিশ কি করলো, ফোন দিয়ে আমার মালিকের কাছে ফোন দিছে, কয় যে তোদের কাজের লোক আমার এখানে আছে, নিয়ে যা। এটা সৌদি আরবের ঘটনা? হ্যাঁ, সৌদি আরবের ঘটনা। আচ্ছা। তো আপনি আমাকে যখন ওদের কাছে দিয়ে দিল, তো আমি ভয় পেয়ে গেছি যে আল্লাহ আমাকে নিয়ে কি মারধর করবে। কিন্তু না, আমার ম্যাডামের ছেলেরা অনেক ভদ্র ছিল, অনেক আদর করতো, সবাই আদর করতো ওই বাসায়। তো আমার জিজ্ঞেস করতেছে যে তুই এখানে কেন আসছস? পরে আমি ওদেরকে বুঝাইলাম যে দেখ আমার ভাল লাগে না, আমার বাচ্চাদেরকে দেখি না ঠিক মতন, এই জন্য আমার অনেক কষ্ট লাগে, এই জন্য আমি বলছি যে আমি বাংলাদেশ চলে যাবো। তো ওরা বললো ঠিক আছে তুই বাংলাদেশ যাবি, তাহলে আমরা এত টাকা তো তোরে যে আমি আনছি, তাহলে এই টাকাটি সব আমাকে দিয়া তুই চলে যা, আমাদের কোনো সমস্যা নাই। তখন আমি বলি যে ওদের সাথে রাগ করলে তো আমার সমস্যা। পরে আমি যখন ওদের সাথে বাসায় আসি ভাইয়া, পাকের ঘরের
যত জিনিসপত্র আছে ভাইয়া সব নোংরা করে রেখা দিছে, যে কাজ আমি 2 ঘন্টায় করব। আমার কখনো একটা টোক্কাও দেয়নি কা মাইর ধর, কিন্তু কাজে শাস্তি দিত। এটা আমি বুঝতাম, কারণ যখনই আমি বাসা থেকে আর কি ভাগছি, অনেকবারই পলাইছি। যে কারণ কি, যখন বাংলাদেশের কথা মনে পড়ে ভাইয়া অনেক কষ্ট লাগে, যে আসলে প্লেনের রাস্তা না হলে যদি হাঁটার রাস্তা হইতো, মানে আসার চিন্তা ভাবনা করতো বাঙালিরা। তো আমি যখনই বাসায় যেতাম না, ওরা কাজ বাড়াই দিত, অনেক কাজ বাড়ে। যে কাজ 10টায় শেষ হয়, কাজ 12টা 1টা বাজে ভাইয়া, কাজ শেষ হয় না, এত কাজ করা লাগতো আমার। তো প্রায় 7 মাসের দিকে প্রথমবার, হ্যাঁ অনেকবার যখন ওদের কাছে দিয়া দেয়, তখন এক বাঙালির সাথে আমার পরিচয় ছিল। ওই বাঙালি আমার বললো যে কালো পুরুষদের কাছে ধরা দিলে তাহলে তোরে বাংলাদেশ পাঠাই দিব। তো আমি চিন্তা করলাম, আমার মেয়েরা ঠিক মতন লেখাপড়া করে না ভাইয়া, বুঝছেন। ওরা বলে স্কুল যাচ্ছি, স্কুল যায় না। ওর আব্বু ফোন দিলে বলে হ্যাঁ আব্বু স্কুল যাচ্ছি, কিন্তু ওরা ওর চাচিদের বাসা, পাশের চাচির বাসা, এই বাসায় বসে থাকে। ওরা নিয়মিত লেখাপড়া করতে যায় না। তো আমি শোনার পরে চিন্তা করলাম যে আমি যে প্রবাসে খাটতেছি, এই খাটার কোনো দামই রইলো না। আমি কার জন্য খাটবো, যাদের জন্য আমি খাটতেছি, তো ওরা তো মানুষ হচ্ছে না। তো আমি যখন ওই যে পুলিশের কাছে ধরা দেই, কালো পোশাক পরা পুলিশের কাছে ধরা দিলাম। ধরা দেওয়ার পরে ওখানে 15 দিন ছিলাম ভাইয়া। তো ওখানে সৌদি আরবের সফর অফিস, ওখানে আপনার সব দেয়, তেল সাবান থেকে শুরু করে ওরা সব দেয়, খাওয়ান দেয়। কিন্তু খাওয়ানটা কষ্ট, কিন্তু কারোর সাথে যোগাযোগ হয় না। আমার মালিক যায়, ম্যাডাম যায়, আর 4-5 দিন যায় আমার আনার জন্য, কিন্তু আমি বলি না আমি তোদের বাসায় যাব না, আমি দেশে যাব। ওই কেন যাবি না? পরে ওই দেশে আবার সফর অফিসে জিজ্ঞাসা করে যে তুই আসছস কে বাসা থেকে? তো আমি মিথ্যা বলতাম যে আমাকে বেতন দেয় না ঠিক মতন, আমার খাওয়ার কষ্ট দেয়, আমার কাপড় চোপড় দেয় না। তো এই মিথ্যা কথা না বললে সফর অফিসে রাখবে না ভাইয়া, বুঝছেন। এই জন্য মিথ্যা কথা বলা লাগতো। তো 15 দিন থাকার পরে আমার বাবা আছে, যে মালিক মুরব্বী, উনি আমার অনেক আদর করতো। আমি ওনার বাবা বললে উনি আমার বাবা বলে ডাক দিত। তো উনি যখন আসছে, যে আমার জিজ্ঞেস করতেছে যে তুই কেন চলে আসছস, তো সমস্যা হলে আমার বলতি। তো আমার বলতেছে যে বাসায় যাবি। আমি তখন বাবার এই কথা শুনে আমাকে হ্যাঁ আমি বাসায় যাব। তো আমার সাথে আরো সফর অফিসে আরো অনেক বাঙালি আছে, নাইজেরিয়া আছে, তারপরে নিগ্রু আছে, তারপরে ইথিওপি, শ্রীলঙ্কার অনেক দেশেরই লোক আছে ভাইয়া সফর অফিসে। ওরা সবাই আমার বললো, হ্যাঁ ওরা সবাই আমার বললো কি যে ওই বাসায় যাইস না, কিন্তু তার ইঞ্জেকশন দিব, পাগল হয়ে যাবি। পরে আমি ওই বাসায় যাই, গিয়া 15 দিন থাকি। সামনে রোজা, রোজার 6-7 রোজা আমি আবার ধরা দিই পুলিশে। ধরা দেওয়ার পরে আপনার কয় রোজায় 26 রোজা আমার ফ্লাইট হয়, আমার ডাক দেয়, কয় সফরে যাবি? আমাকে হ্যাঁ যাবো সফরে। তো আমার বলে তাহলে টাকা লাগবে, এত টাকা লাগবে। তো আমার কাছে ছিল বাংলাদেশে প্রায় 20,000, আর বাকি টাকা আমার মালিক দেয়, টিকিট দেয়, টাকা দেয়। তারপরে আমি যে 19 সালের মে মাসের 1 তারিখে আসি বাংলাদেশ। তো আসার পরে আমার হাজবেন্ড ভালোই ছিল মাসখানিক। এরপরে আবার আগের মতনই দেখছি। কিন্তু যাই হোক, আমার 18 বছরের যে কষ্ট, যাই করছি ভাইয়া আমি সাকসেস। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার হাজবেন্ডও অনেক ভালো হয়ে গেছে, কারণ আমি যে খাটা খাটছি তার হওয়া লাগবেই। কারণ প্রেম ভালোবাসার রিলেশনের আমাদের সম্পর্কটা, আমরা অনেক ভালো আছি। লিসেনাদের কাছে আমার একটাই কথা, যে প্রেম ভালোবাসা করে যারা বিয়ে শাদী করো, তারা অল্পতে ভেঙে যেও না, তারা আল্লাহর উপরে ভরসা রাখবা। আর কিছু হলে বর্তমানে ছেলে মেয়েরা কিছু হলেই ভাইয়া আমি দেখি যে প্রায় আপনাদের ইয়াতে জাগো এফএম শুনি, কিংবা অন্যান্য ইয়াতে ইউটিউব চ্যানেলে দেখি আমি, যে ওরা সুসাইড করে, আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়, বিষ খায়। এসব করা ঠিক না। কেন এসব করবা? নিজের জীবন কেন দিবা? এই যে আমি আজকে 18 বছর ধরে কষ্ট করতেছি, আমি সাকসেস। আমার এক মেয়ে ক্লাস 9-এ পড়ে, মেজো মেয়ে ক্লাস 8-এ পড়ে, ছেলে একটা 19 পাড়ার হাফেজ, আমার ছোট মেয়েটা ক্লাস 3-তে পড়ে। আমি সুখী, আমি অনেক হ্যাপি। আসলে অ্যাকচুয়ালি আমি অনেক সুখী। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তারে হেদায়েত করছে, সেও এখন অনেক ভালো ভাইয়া। যদি আমি একটু সমস্যার মধ্যে আছি, কারণ আগের মতো আয় হয় না আমার হাজবেন্ডের, এখন আয়টা কম, দেখা গেছে ছেলে মেয়ের কিছু আবদার করলে আমি দিতে পারি না। তবুও আল্লাহর কাছে শুকরিয়া, আমি অনেক ভালো আছি।
বুঝছেন। কারণ আর আবার যদি স্বামী স্ত্রী ঝগড়া লাগতেই পারে সংসারে, অনেক সময় সিদ্ধান্ত নেই যে দূর এই জীবন রাখবো না কষ্টের জন্য, কিন্তু যখন নাকি অ্যাকচুয়ালি গলায় দড়ি দিতেও যাই অনেক সময়, কিন্তু ওই যে আমার ছেলেদের যদি কথা মনে পড়ে যে না আমি যদি এখন এই কাজটা করি মানুষ কি বলবে, যে একটা হাফেজের মা হয়ে এই ধরনের কাজ করছে, এটা তো ঠিক না ভাইয়া। আমি জানি না আমার মানে ছেলে মেয়েরাই আমার মনে করেন যে আত্মহত্যা কিংবা বিষ খামু কিংবা কিছু করবো আর কি, ওরাই হলো মেন, ওদের জন্য আমি এটা করতে পারি না, সোজা কথা। এবং এই ধরনের কাজ আসলে কারো করাই ঠিক না, কারণ দিন শেষে আসলে আছে সেটা হয়তো বা ঘুরে দাঁড়াতে পারবে না আপনার বিশ্বাস, যেটা আপনার সন্তানরাও বড় হচ্ছে। যদি রত্না আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো যে আমি যে না সরি, যে আমার যারা লিসেনার যারা শুনতেছো তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা হ্যাঁ প্রেম ভালোবাসা এটা নবী রাসূলের থেকে শুরু হয়েছে, কিন্তু প্রেম ভালোবাসা হলো পবিত্র। তোমরা যারা লিসনাররা প্রেম ভালোবাসায় জড়িত আছো, রিলেশনে আছো, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে হ্যাঁ আবেগের চোটে তোমরা এমন কোনো কাজ করো না যাতে সারা জীবন পস্তাইতে হয়। আমি যেরকম এখন পস্তাচ্ছি না, কিন্তু এটা আমার দুর্ভাগ্য, কারণ আমি যে ভুলটা করছি, আমার ভুলটা ছিল যে আত্মীয়র সাথে প্রথমত জড়ানো আমার উচিত হয়নি কা, কিন্তু আমার আর একটা ভুল ছিল যে আমার টাকার জন্য তার সাথে আমি রিলেশন করতে গিয়ে আমার নিজের লাইফ নিয়ে টানা হেঁচড়া। কারণ আমি আর কি প্রতিটা মুহূর্তে মৃত্যুর কাছে আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু যখনই মৃত্যুর চিন্তা ভাবনা করি তখনই আমার ছেলে মেয়েরা ঢালে খাড়ায় থাকে। তো চিন্তা করি কেন আত্মহত্যা করব, কেন বিষ খাবো, কেন গলায় দড়ি দিব। কিন্তু তোমরা এই ধরনের কোনো কাজ করো না, আমার রিকোয়েস্ট। আপু মনে করো, রিলেশন হিসাবে বন্ধু বান্ধব মনে করো, যাই ভাবো, তোমরা যত যা হয়ে যোগ্য নিজের শরীরে কোনো ক্ষতি করবা না, কারণ নিজের পায়ে দাঁড়াও, স্বাবলম্বী হও। কারণ আমি এখন বর্তমানে ভালো আছি, আগামীতে আল্লাহ পাক যদি রহমত করে আমিও ভালো থাকবো। কিন্তু এই যে রিলেশন প্রেম ভালোবাসা ওকে পাইনি, ওকে পাইলাম না, কেউ যে ছেলেরা তোমরা নেশা করো, কেন নেশা করো, নেশা যে কি খারাপ জিনিস এটা আমি জানি, আমার হাজবেন্ড করছে। আমিও অনেক রাত গুলিস্তান যাত্রাবাড়ি অনেক জায়গায় ঘুরছি এই স্বামীর কারণে। কেন নেশা করে, কিসের জন্য, কি কারণে, আমি অনেক আর কি ঘুরতাম স্বামীর পিছনে যে ভাইয়া যে আমার হাজবেন্ড কোথায় আছে, রাত 12টা নাই 3টা নাই আমি ওই গাড়িতে খুঁজি, ওই গাড়িতে খুঁজি। আজকে আমি সাকসেস, আমার হাজবেন্ড আগের থেকে অনেক অনেক ভালো হয়ে গেছে। আমার হাজবেন্ডকে নিয়ে আসতাম, কিন্তু ওনার কাজ ছিল এই জন্য আনতে পারি নাই। রাইট, আমরা যেটা প্রার্থনা করি আপনি যেন লাইফের শেষ দিনটা পর্যন্ত আপনার হাজবেন্ডকে নিয়ে বাকি সময়টা খুব ভালো থাকেন। একই সঙ্গে আবারও বলতে হয়, এবং প্রতিনিয়ত কিন্তু আসলে এই যে সড়ক দুর্ঘটনা ঘটে আমাদের আশপাশেই ঘটে। কিছুদিন আগেও আমরা দুজন সঙ্গীতের দুনিয়ার দুজন মানুষকে আমরা হারালাম। তো কেন দিন শেষে এই ঘটনাগুলো হয়? ড্রাইভিং সিটে যে মানুষটা থাকেন, ড্রাইভার যে ভাইরা থাকেন, তারা অনেক সময় কিন্তু দেখা যায় যে ড্রাঙ্ক হয়ে ড্রাইভ করেন বা মাদকাসক্ত হয়ে ড্রাইভ করেন। এই কাজটা করবেন না ভাই, আল্লাহ মাফ করুক। আপনি হয়তো বা ড্রাইভ করতেছেন যেই রাস্তায়, আপনার কোনো একটা রিলেটিভ যদি আপনার গাড়ির নিচে পড়ে, যখন আপনার সেন্সে আপনি ব্যাক করবেন, আপনি বিশ্বাস করেন ভাই সেই জিনিসটা নিতে পারবেন না। আমার যতটুকু বিশ্বাস, আপনি কখনোই নর্মাল হইতে পারবেন না, কারণ হচ্ছে আপনি আপনার নিজের মানুষটাকে শেষ করে ফেলছেন। ঠিক একইভাবে আপনি যখন ড্রাইভ করতেছেন ড্রাঙ্ক হয়ে, তো প্রথমত তো নেশা বা মাদক বা এই টোটাল জিনিসটা ইটস আ ক্রাইম, ইটস আ পার্ট অফ ক্রাইম, রাইট? তো দিন শেষে আপনার কিন্তু কোনো রাইট নাই ড্রিঙ্ক করে তারপর আপনি ড্রাইভ করবেন, এতগুলা মানুষের জীবন হচ্ছে আপনি পাশে নিয়ে বা পেছনে নিয়ে। তো প্রথমত একটা রিকোয়েস্ট থাকবে, মাদক থেকে দূরে থাকেন প্লিজ। আমরা প্রত্যেকে মাদক থেকে দূরে থাকি, বিকজ এই মাদক থেকে যখন আপনি আমি দূরে থাকবো, একটা পরিবার ভালো থাকবে, বিশ্বাস করেন ভাই, একটা ফ্যামিলি ভালো থাকবে। আজকে যখন এখানে রত্না বলতেছিল যে আমার বাচ্চারা পুরা নষ্ট পচা ভাত খেয়েছিল, আমি একটা ফাঁকা হাড়ি নিয়ে ঘরে গেছিলাম, তো তখন আমি ফিল করতে পারছি দুনিয়াতে আসলে টাকা পয়সা কতটা ইম্পর্টেন্ট। এন্ড দ্বিতীয়ত, তার হাজবেন্ড এমন না যে ইনকাম করতে পারছিল না, তিনি কিন্তু ইনকাম করছিলেন, বাট ওই যে নেশার পিছে টাকা নষ্ট করছিলেন, জুয়ার পিছে। এই নেশা জুয়া এই জিনিসগুলো থেকে যত দ্রুত আমরা বের হতে পারবো, তত বেশি ভালো থাকতে পারবো, প্রত্যেকটা ফ্যামিলি ভালো থাকতে পারবে, পুরো বাংলাদেশ ভালো থাকতে পারবে। আমরা চাই না এরকম করে কোনো রেডিওতে এসে রত্নারা চোখের পানি শুকায় গেছে এখন রত্নার, আজকে তিনি আমাকে লাইভে বসার আগে বারবার বলছিল ভাই আমার চোখে তো পানি নেই, পানি তো শুকায় গেছে। হাসতে হাসতে কথাটা বলছিল। একটা মানুষ কতটা তীব্র যন্ত্রণা থাকলে এই কথাটা বলতে পারে।
তো যারা নেশা করেন প্লিজ এতটুকু রিকোয়েস্ট থাকবে, এতটুকু পরিমাণ বিন্দু পরিমাণ মনুষ্যত্ব যদি আপনার ভেতরে থাকে, প্লিজ ভাই এই লাইফটা থেকে বেরোয় আসেন। জীবনটা অনেক চমৎকার, জীবনটা অনেক সুন্দর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে ভালো কিছু করার জন্য। এমন একটা কিছু করেন যাতে আপনি কখনো বলতে পারেন যে না, আপনি সমাজের জন্য বা দেশের জন্য বা পরিবারের জন্য একটা কিছু করতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ রত্না। আপনি হয়তোবা অনেক মানুষকে যদি বলি যে ইমোশনালি জায়গা থেকে বলি বা যেভাবেই হোক না কেন, ইন্সপায়ার করছেন ভালো কিছু করার জন্য, এবং আপনার মতো রত্নাদের এখানে আসা উচিত আগামী পর্বেও, যাতে করে মানুষ আমরা যে ভুলগুলো বারবার করি সেই ভুলগুলো থেকে যেন বেরোয় আসতে পারে। আমি লাস্টের দিকে খানিকটা উত্তেজিত হচ্ছিলাম, শ্রোতা যারা দেখছিলেন বা ভিউয়ার যারা দেখছিলেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একই সঙ্গে আগামী পর্বে আপনাকে আমি চাই, আগামী পর্বে আপনার মতো বন্ধুকে আমি চাই। সেটা হতে পারে রত্নার মতো একজন নারী, সেটা হতে পারে একজন পুরুষ, কিংবা সেটা হতে পারে থার্ড জেন্ডারের কোনো মানুষ। দিন শেষে একজন মানুষকে আমরা চাই আগামী পর্বে একটা পর্ব প্রচার করার জন্য, যেই পর্বটা হয়তোবা আপনার লাইফে তো আমি কোনো আহামরি চেঞ্জেস নিয়ে আসতে পারবো না, বাট হ্যাঁ, আপনার গল্পটা থেকে একটা মানুষ একটু শিখতে পারবে যে জীবনটা অনেক সুন্দর। ঠুস করে লাইফ থেকে সুইসাইড করে চলে গেলাম, এটা কিন্তু কোনো সলিউশন না, রাইট? তো ভালো থাকবেন, এবং নিয়মটা আবার বলছি, যদি আপনি আগামী পর্বে আসতে চান RLS, তারপরে আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 2696 নাম্বারে। রত্না, আপনার সন্তানদের জন্য অনেক অনেক দোয়া রইল। এবং আপনার হাজবেন্ড কি এখন সম্পূর্ণ মাদক থেকে মুক্ত? হ্যাঁ, সম্পূর্ণ মাদক থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছেলে মেয়েদের জন্য লিসেনাররা সবাই আপনারা দোয়া করবেন। অবশ্যই। এবং আপনিও খুব ভালো থাকবেন, এবং জীবনে যেই ভুলগুলো আপনি এখন পর্যন্ত করছেন সেই ভুলগুলো পরবর্তী টাইমে না করার চেষ্টা করবেন। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ রাইট, আমি এখন ওইভাবেই চলি ভাইয়া। আমার দুইটা মেয়ে সমবয়সী, তাদের মনে করেন যে একদিন ক্লাস 9-এ পড়ে, কারণ আমার সামনে আমার মেয়েরা অনেক লক্ষ্মী, ওরা আজ অব্দি বলে না যে আম্মু আমার মোবাইল দাও, কারণ ওরা এতটুকু রিকোয়েস্ট থাকবে, আপনার যে 4টা সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করা। আপনার যে ছেলে সন্তানটা আপনি কখনোই চাইবেন না যে আপনার হাজবেন্ডের মতো হোক, একজন ভালো মানুষের মতো করে আপনি তৈরি করবেন। এবং আপনার মেয়েদেরকে অবশ্যই আপনি মানসিক ভাবে যতটা শক্ত, ঠিক ততটা শক্ত করে তৈরি করবেন।